সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 772তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দরনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ মাহফুজুর রহমানের জীবনের হৃদয় কাঁপানো এক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, সন্তানকে বাঁচাতে শ্বশুরকে বিয়ে করে রত্না। আজকের গল্পের টাইটেল, আমার বাসায় একজোড়া ময়না পাখি আছে যারা খুব সুন্দর করে কথা বলে, আমার নিত্যদিনের সঙ্গী, আমার মন ভালো করার ঔষধ। আমার ওই ময়না পাখিগুলোকে আমি যখন আমার বাসার ছাদে আনি, তখন ওই ময়না পাখিগুলো আকাশের দিকে হা করে তাকিয়ে থাকে। দেখে মুক্ত আকাশে আরও অনেক পাখিরাই উড়ে বেড়ায়। ময়না হয়তো মনে মনে প্রভুকে বলে, আল্লাহকে বলে, হে আল্লাহ, তুমি আমাকে ময়না করে কেন দুনিয়াতে পাঠালে? ময়না করে দুনিয়াতে পাঠানোর কারণে হয়তো আজ আমি খাঁচায় বন্দি, আর অন্য জাতের অন্য সব পাখিগুলো আকাশে ঢানা মেলে উঠতে পারে। বন্ধুগণ, তেমনি এই পৃথিবীতে কিছু মেয়ে এত পরিমাণে সুন্দর হয়ে জন্মায়, এই সৌন্দর্যটাই তাদের জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায়। আজকের গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। আমি আশা করব আপনার শুরু থেকে শেষ পর্যন্ত বন্দরনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ মাহফুজুর রহমানের জীবনের গল্পটা শেষ পর্যন্ত শুনবেন, এবং গল্প শেষে মাহফুজ ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান, আমার বাড়ি বন্দরনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার একটা ছোট পুপি। চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে করা কোনো এক ছোট্ট অজপাড়া গায়ে আমাদের পরিবারটা এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মুদির দোকানদার। চট্টগ্রামের ওই গ্রামে আমার বাবার একটা ছোটোখাটো মুদির দোকান আছে। মুদির মাল বিক্রি করে আমার বাবা খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালায়। ছোটোবেলা থেকেই অনেক আদর আর ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। যেহেতু আমার কোনো ভাই বোন ছিল না, সেক্ষেত্রে আমার বাবা মা দুজনেই আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক আদর যত্ন আর ভালোবাসা দিয়ে আমাকে বড় করে। শৈশবের দিনগুলোটা কেমন করে আমার কাটতে থাকে। একটা সময় আমি শৈশব পেরিয়ে কৈশোরে যাই। আমি তখন অনেক অংশে বড় হই। ছোটোবেলার দিনগুলো যদিও অনেক ভালো ছিল, কিন্তু যখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে আমাদের পরিবারে একটা ভিন্ন রকম সমস্যা দেখতে পাই। সমস্যাটা ছিল এরকম, কোনোভাবেই আমার বাবার সাথে আমার মায়ের সম্পর্কটা ভালো যাচ্ছিল না। শুনতে পেলাম আমার বাবা নাকি বাবার দোকানের পাশে কোনো এক প্রবাসীর বউয়ের সাথে পরকীয়ায় লিপ্ত আছে। আমার বাবা নাকি ওই প্রবাসীর বউয়ের সাথে পরকীয়া করে, যার জন্য এই বিষয়গুলো আমার মা জেনে গেছে। জেনে যাওয়ার পরেই যখন বাবাকে এই বিষয় নিয়ে কথা বলে, বাবা তখন মায়ের উপরে খুব রেগে যায় এবং মায়ের গায়ে পর্যন্ত হাত তোলে। কারণে অকারণে বাবা মাকে মারে। পরিস্থিতি এমনই ভয়ানক অবস্থায় দাঁড়িয়েছে যে কোনোভাবে আমার বাবাকে ওখান থেকে ফিরিয়ে আনা যাচ্ছিল না। বাবা বারবার ওই মহিলার কাছেই যায় এবং দিন শেষে যত টাকা ইনকাম করে প্রায় সমস্ত টাকাগুলোই ওই মহিলাকে দিয়ে ফেলে। আমাদের পরিবারে একটা সময় প্রচুর অভাব দেখা দেয়। আব্বা কী করে, দোকান বন্ধ করে ওই মহিলার সাথে চট্টগ্রাম শহরে ঘুরতে চলে যায়। সকাল থেকে রাত পর্যন্ত ওই মহিলার সাথে ঘুরে, মাঝে মাঝে রাতেও বাইরে থাকে। এই বিষয়গুলো আমার মা কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। সময় যত সামনের দিকে যাচ্ছিল, আমার বাবা মায়ের সম্পর্কটা ঠিক ততটাই খারাপ হয়ে যাচ্ছিল। তীব্র আকার ধারণ করছিল আমার বাবা মায়ের সম্পর্কের মাঝে। এরকম করতে করতে আমি তখন মোটামুটি প্রায় অনেকাংশেই বড়। একদিন গুটগুটে অন্ধকারের রাতে আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করতেছিল। আমি বললাম, মা তুমি এরকম করে কাঁদতেছো কেন? মা আমাকে বলে, আমি তোকে একটা কথা বলবো, এই কথাটা তুই বাবার সহ তোর দাদা দাদি কিংবা তোর পুপি কারো কাছে এই কথা তুই বলতে পারবি না। আমি বললাম, মা ঠিক আছে, আমি কারো কাছেই বলবো না, কিন্তু কী এমন কথা যেটা বলার জন্য তুমি এত ভয় পাচ্ছ, এত গুছিয়ে তুমি আমার কাছে বলছো? আমার মা আমাকে বলে, আমি আজকে রাতে চলে যাব। মার কথাটা শোনার পরে আমি তখন চমকে উঠলাম যে, মা তুমি কি বলো? আজকে রাতে চলে যাবা? কোথায় যাবা? মা আমাকে বলে, আমি আর তোর বাবার সাথে থাকতে পারছি না। আমার পক্ষে তোর বাবার সাথে একই ঘরে থাকা কোনো অবস্থায় সম্ভব নয়। রাত নাই দিন নাই তোর বাবা যখন খুশি তখন ওই মহিলার কাছে চলে যায়, ওই মহিলার সাথে ঘুমায়। আমি তোর দাদা দাদির কাছে অনেকবার বিচার দিয়েছি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তোর দাদা দাদি একইভাবে তারা আমাকে সন্দেহ করে, আমাকে মারে, আমাকে বলে নিজের স্বামীকে তুই আটকে রাখতে পারিস না। কিন্তু বাবা, তোর বাবাকে আটকে রাখার মতো কোনো সামর্থ্য কোনো কিছু আর আমার নাই। আমি পারবো না, তাই চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। আমি এই পরিবারে আর ফিরবো না। মায়ের কথাগুলো শোনার পরে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি অজরে কাঁদতে শুরু করি। মাকে বলি যে, মা তুমি রাতের বেলায় কোথায় যাবো? রাস্তাঘাটে কত খারাপ মানুষরা চলাফেরা করে, তুমি যদি কারো নজরে পড়ে যাও, কারো চোখে পড়ে যাও,
তারা তো তোমার ক্ষতি করবে মা। আমি মার জন্য খুব কান্নাকাটি করতেছিলাম। মা তখন আমাকে বলে, আমার নসিবে আর আমার কপালে যা আছে তাই হবে। আমি চট্টগ্রাম শহরে চলে যাব এবং আস্তে আস্তে আমি পরিশেষে একদিন সময় করে তোকে এসে নিয়ে যাব। কিন্তু আমি যে তোর সাথে কথা বলে গিয়েছি এটা তুই পরিবারের কাউকে বলিস না। এটা বলে আমি তখন মাকে জোরে ধরে কান্না করি। তারপরেও রাতটা যখন একেবারে নির্ঘুম হয়ে যায়, গ্রামের প্রত্যেকটা মানুষ যখন ঘুমিয়ে যায়, গাছপালাগুলো যখন ঘুমিয়ে যায় স্তব্ধ ওই রজনীতে, আমার মা তখন একটা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। আমি বললাম যে মা তুমি একটু দাঁড়াও, কিন্তু মা আর আমার দিকে ফিরে তাকায় না। আমি মায়ের সাথে ঘর থেকে বের হওয়ার সময় যখন চেষ্টা করলাম, মা তখন আমাকে বললো তুই বের হইস না। মা আমাকে ঘরে রেখেই এই গুটগুটে অন্ধকার রাতে মা বেরিয়ে গেল হাতে একটা ব্যাগ নিয়ে। আমি অবুক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়েছিলাম, কিন্তু কোনো কিছুই করতে পারলাম না। মা একটা সময় চলে গেল। আমার বাবা প্রায় ফজরের একটু আগে ওই মহিলার কাছ থেকে ঘরে আসছে। আসার পরে আমি তখনও বসে বসে কান্না করতেছি। বাবা আমাকে বলে, কিরে তোর মা কোথায়? আমি বললাম আমি জানি না। বাবা বলে, সত্যি করে বল তোর মা কোথায়? আমি বললাম জানি না। এবং জানি না বলার পরে বাবা তখন আমাকে মারতে শুরু করে। বাবার ওই মায়ের তাড়নায় সহ্য করতে না পেরে আমি চিৎকার করে শব্দ করি। পাশের রুম থেকে আমার দাদা দাদি পুপি সবাই উঠে আসে। সবাই বলে কী হয়েছে? আমাকে জিজ্ঞেস করে, মাহফুজ তোর মা কোথায়? আমি তখন মায়ের তাড়না সহ্য করতে না পেরে সত্য কথা বলে দিয়েছি সবার কাছে যে আমার মা চলে গেছে, বলছে আর আসবে না এবং একটা সময় আমাকেও নিয়ে যাবে। এই কথাগুলো বলার পরে আমার বাবা তখন একটা অট্ট হাসি দিয়ে বলে, ভালোই হয়েছে, এই খারাপ মহিলা আমার সাথে থাকার চেয়েও চলে যাওয়াটাই ভালো। আমি সেদিন সর্বপ্রথম দেখলাম যে আমার দাদি এইসব অন্যায়ের প্রতিবাদ করতে। দাদি তখন বাবাকে খুব গালাগালি দিয়ে বলল যে তুই কোনোদিন মানুষ হবি না। বউটার কোনো দোষ ছিল না, বউটা একেবারে নির্দোষ ছিল। এই নির্দোষ বউটাকে তুই দোষী করে ঘর থেকে বাইর করেছিস। আল্লাহ তোকে কোনো দিনই শান্তি দেবে না, তুই কখনো শান্তি পাবি না। কিন্তু ভাই চোরে না শুনে ধর্মের কাহিনী। আমার বাবা এসব কথা শুনে আরও বেশি হাসছে। এইসব কথাতে আমার বাবার কিছুই যায় আসে না। বাবা এত পরিমাণের লাফাঙ্গা ছিল। যাই হোক, মা চলে গেল। আমি তখন বাবার সাথেই কন্টিনিউ করতেছি, দাদির সাথে চলাফেরা করতেছি, এইখানে ওইখানে যাচ্ছি। আসলে পরিবারের কারো কাছেই অতটুকু ভালোবাসা পাচ্ছি না। যেই পরিবারে মা থাকে না, একটা সন্তানের মা থাকে না, তার মতো অসহায় মনে আর কেউ হতেই পারে না। কেউ আমাকে ভালো কোনো দৃষ্টিতে দেখে না, আমার সাথে ভালো করে কথা বলে না। প্রায় প্রত্যেকটা মানুষের কাছে আমি অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত। এমন করে আমার দিনগুলো কাটতে থাকে। মনে বিশ্বাস যে একদিন হয়তো সুদিন ফিরে আসবে, একদিন হয়তো সবার কাছে ভালোবাসা পাবো, আমার জীবনও হয়তো একদিন ভালো সূর্য উঠবে। কিন্তু কোনোভাবে দিন আর পরিবর্তন হচ্ছে না। দাদা দাদিও তখন বয়স্ক হয়ে যাচ্ছে, মাও আমার সাথে কথা বলে না, মায়ের কোনো সন্ধান তো পেলামই না। বাবাও আমার সাথে কোনো যোগাযোগ নাই, বাবাও তখন এই পেঁচা কিনা করে মহিলাকে নিয়ে ঘুরে। এভাবেই বাবাও তখন তার সমস্ত কিছু নষ্ট করতেছে। সময়গুলো এভাবে পার হতে হতে আমি তখন মোটামুটি প্রায় অনেক অংশে বড় হয়ে যাই। এবং বড় হয়ে যাওয়ার পরে আমি তখন পরিকল্পনা করলাম যে আমি এই গ্রামে আর থাকবো না, আমি গ্রাম থেকে শহরে চলে যাব। তো আমার তো আসলে শহরে কোনো পরিচিত মানুষজন নাই যে আমি কাউকে চিনি জানি ওরকম করে চলে যাব। ওরকমভাবে কাউকে পাচ্ছিলাম না। তারপর আমাদের এলাকার এক লোক আছে, তিনার সহযোগিতায় আমি তখন শহরে যাই। শহরে গিয়ে আমি একটা হোটেলে চাকরি করি, হোটেলের মেসিয়ার যাকে বলে। তো আমি তো আসলে খাবার ডেলিভারি করতে পারি না, আমি জাস্ট আপনার টেবিল মুছি, এটা মুছি ওইটা মুছি, ওরকম করে গ্লাস পরিষ্কার করি, এই ধরনের ছোটোখাটো কাজ করি। তো ওই হোটেলের যিনি মালিক ছিল তিনি অত্যন্ত ভালো, আমার সাথে খুব ভালো ব্যবহার করলো এবং আমাকে অনেক আদর যত্ন করলো। মোটামুটি তিনার আদর যত্ন ভালোবাসা সব কিছু অনেক ভালো ছিল। তো এই মানুষটা আমাকে একদম বাবার মতো যত্ন করতো। ওনার দোকানে আমি প্রায় 3 বছর মতো চাকরি করি। তো সেই 3 বছরে আমি প্রায় অনেক অংশে বড় হয়ে যাই, মোটামুটি অনেকটাই বড়। তো 3-4 বছর পার হওয়ার পরে একদিন সকালবেলা আমি হোটেল পরিষ্কার করতেছিলাম, একদম সকালবেলা হোটেল পরিষ্কার করতেছি আর একটা মহিলা চিৎকার করতেছে রাস্তার মধ্যে। তো রাস্তার মধ্যে যখন মহিলাটা চিৎকার করতেছে অনেকগুলো মানুষ তখন জড়িয়ে চারপাশে জড়িত হলো। তো কেন কাঁদতেছে, কেন চিৎকার করতেছে? তো এটা তো একটা এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো মাঝে মাঝে অনেক ঝামেলা টামেলা হয়, অনেকেই আছে মেয়েদেরকে উঠায় নেয়, এরকম কিছু খারাপ কাজ করে। তা আমি তখন একটু কৌতূহলবশত ওই পিসাটা রেখে একটু হেঁটে গেলাম। হেঁটে যাওয়ার পর দেখতেছি যে কোনো একটা মহিলাকে চুলের মুঠি ধরে কোনো একটা লোক ঘুরাইতেছে। আমি তখন ভালো করে তাকিয়ে দেখলাম যে ওই মহিলাটার কেউ না, এ আমার জন্মদাতা মা, যিনি আমাকে আজ থেকে প্রায় 5 বছর আগে আমার বাবার কাছে রেখে চলে আসলো। একটা ইয়াং বয়সী লোক আমার মায়ের চুলের মুঠি ধরে ঘুরাইতেছে, মাকে খুব মারতেছে। এত বছর পর মাকে দেখার পরে তখন নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি চিৎকার করে গিয়ে মাকে বলে জড়ায় ধরছি। মা আমার দিকে তাকে আছে, আমি মায়ের দিকে তাকে আছি, কিন্তু ওই লোকটা তখনও আমার মায়ের চুলের মুঠি ধরে আছে। ধরে তখন অট্ট একটা হাসিতে বলতেছে, কিরে বেশ্যা,
তোর বুঝি আরেকটা পোলাও আছে, আরও সংসার ছিল, তোর কয়টা জামাই, কয়টা ছেলে, ওই তুই কয় জায়গায় কী করছস, এমনভাবে নোংরা বাসায় আমার মাকে কথা বলতেছিল। আমি তখন দুটো কানের হাত দিয়ে রাখছি, সহ্য করতে পারতেছিলাম না। এই লোকটা তখন আমার মায়ের পিঠে 2টা লাথি মেরে যখন চলে যাচ্ছিল, আমি তখন রক্তবর্ণ চোখ করে উগ্র মেজাজে যখন উঠে দাঁড়ালাম, আমার মা তখন আমার হাতটা ধরে বলে, বাবা তুই থাম। মা আমাকে তখন ধরলো, আমি তখন নামলাম, থেমে গেলাম। তারপর ওই লোকটা চলে গেছে। যাওয়ার পর আমি তখন আম্মারে বললাম যে আম্মা কে এটা। আস্তে আস্তে করে মানুষগুলো তখন তামেশা দেখা খাওয়া বন্ধ করে দিল, যে যার মতো করে যার কর্মে ফিরে যাচ্ছিল। আমাকে জিজ্ঞেস করলাম যে মা এই লোকটাকে। আমার মা বলে, এটা তোর বাবা। আমি বললাম কী বলো, আমার বাবা? এটা আমার কেমন বাবা? মা বলে, তোর বাবাকে ছেড়ে আসার পরে আমি একটা গার্মেন্টসে চাকরি নিয়েছিলাম, এবং গার্মেন্টসে চাকরি করা অবস্থায় এই ছেলেটার সাথে আমার পরিচয় হয়, এবং তাকে আমি বিয়ে করার পরে প্রত্যেকটা দিন সে আমার উপরে অত্যাচার করে, আমাকে মেরে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়। আমার ওই বাবাটা একেবারে ইয়াং ছিল, বয়স খুব বেশি ছিল না, একেবারে কম, প্রায় 14-15 বা খুব বেশি হলে 16 বছর হবে এরকম। তো আমি মাকে বললাম যে মা তুমি তো কম বয়সী একটা ছেলেকে বিয়ে করছো। মা আমাকে বলে কি করব। তো লোকটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হলো, মানে বয়স কম হলেও তো দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো ছিল। তো আমি বিয়েটা করলাম। এরকম করতে করতে আমারে বলে তুই কী করিস? আমি বললাম মা আমি হোটেলে চাকরি করি, তুমি আসার কয়েক বছর পরে আমি চলে আসছি, আমি এখানে চাকরি করতেছি। তো আমি তখন মায়ের হোটেলে ঢুকাইলাম, মায়ের ওই ময়লা শরীরটার তখন হাত দিয়ে পরিষ্কার করলাম, করে মায়ের আমি 2টা রুটি আর একটু সবজি খাইতে দিলাম। মা রুটি আর সবজিটা খাইলো। আমি বললাম মা তোমার বাসা কোথায়? বলে আমার বাসা ওই দিকে। আমি তখন আমার মালিককে বললাম যে মালিক আমি একটু আমার আম্মার সাথে যাই। উনি বলে সকালবেলা অনেক কাস্টমার আসবে, এখন তো যাওয়া যাবে না, এখন তো তোর কাজ আছে, তুই একটা কাজ কর, তুই গিয়া বাসাটা চিনায়, এরপর তুই পরে আবার যাইস। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি আমার আম্মুর সাথে গেলাম। যাওয়ার পরে আমার আম্মু যে ঘরে থাকে সেই ঘরে আমাকে নিয়ে গেল, একেবারে বস্তির ভাঙা একটা ঘর, যেখানে এমন অবস্থা যে আসলে বলার মতো না। আমিও তো অত কোনো বড় লোক না, কিন্তু তারপরে মা যে ঘরে থাকে আমি এর চেয়েও মোটামুটি একটু ভালো ঘরেই থাকি। তো আসার পরে মা আমাকে বললো এটাই আমার ঘর। আমি বললাম মা তুমি ঘর থেকে বের হইও না, আমি এখানে আসি, আমি হোটেলে যাচ্ছি, আমি দুপুরে কাজটা শেষ করে আমি দুপুরে খাবার নিয়ে আসবো, অ্যান্ড তুমি আমি একসাথে খাবার খাবো। মা আমাকে বলে আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আসিস, আমরা মা ছেলে মিলে একসাথে খাবার খাবো নি। ওই দিন আমি আমার মায়ের জন্য দুপুরবেলা খাবার নিয়ে যাব, মা আর ছেলে মিলে একসাথে খাবার খাবো। কত যে আনন্দ লাগতেছে কাজ করতে রে ভাই, বলে বুঝাইতে পারবো না। একটু একটু করে হাতের কাজগুলোকে শেষ করলাম। সমস্ত কাজগুলো শেষ হওয়ার পরে আমি তখন মায়ের জন্য খাবার বাড়তেছিলাম। আমার মালিকও বলল আজকে মাহফুজের যা খুশি তা সে নিয়ে যাবে, তার মার এসে লোকমা ধরে ভাত খাওয়াবে, তারে কোনো কিছু নেওয়ার জন্য তোরা কেউ বাধা দিস না। বড় মাছের মাথা, ডাল, ভর্তা, সবজি সব কিছু মিলে আমি তখন অনেকগুলো খাবার নিয়ে প্রায় 2টার দিকে আম্মুর ঘরে গেলাম। কিন্তু রে ভাই, ঘরে যাওয়ার পরে দেখতে পাই আমার আম্মু তো আর নাই। আশেপাশের মহিলাগুলোকে জিজ্ঞেস করলাম যে আমার মা কোথায়। পরে বলে তোর বাবা আইসা মারছে, এমন মারছে যে তোর মারে হসপিটালে ভর্তি করানো লাগছে। আমি বলি কী কও, মারে হসপিটালে ভর্তি করাইছে? আমি ওই খাবারগুলো ওইখানে রাইখেই তখন দৌড়ে চট্টগ্রাম মেডিকেলে যাই, এবং মেডিকেলে যাওয়ার পর আমি তখন আম্মার দেখতে পাই আমার আম্মার অনেক বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করে রাখা। আমি মারি ধরে বলতেছি মা এটা কেন হইল, তুমি এই লোকের সাথে কেন সংসার করতেছো, তোমারে মাইরে এমন অবস্থা করলো। মা আমারে বলে আমি আর ওই লোকের কাছে যাব না, তুই আমারে নিয়ে চল। আমি তখন মারে আদর করলাম। তোর ওইখান থেকে প্রায় 5টা 5:30টার দিকে আমি তখন আসছি। আসার পরে মারে তখন আমি আমার ঘরে নিয়ে গেছি, যে ঘরে আমি থাকি ওই ঘরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে রাতের বেলায় তখন আমি হোটেলের কাজে আসছি। আমার মালিক কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, কিন্তু সর্বপ্রথম সেদিন আমার সাথে খুব দুর্ব্যবহার করলো। কিন্তু কী আর করা, অন্যের চাকরি করলে যা হয় আর কি। তো উনি দুর্ব্যবহার করলো, আমি সব কিছু সহ্য করে নিলাম, এবং সহ্য করার পরে ওনার হোটেলেই তখন কাজ করতেছি। আমি তখন মারে ঘরে রাখছি, আমি তখন হোটেলে কাজ করি। আমি আর ঘর থেকে বেরোইতে দিই না। ওষুধ বড়ি যত যাই লাগে সমস্ত কিছু আমি দিচ্ছি, এবং ওই মানুষরূপী অমানুষটার সাথে আমার আম্মুর কোনো রকমের সম্পৃক্ততা রাখতেছি না, কোনো যোগাযোগ রাখতেছি না। আম্মুর যখন যা লাগে সমস্ত কিছু আমিই দিচ্ছি, এবং আম্মুর তত্ত্ব তালায় আমিই নিচ্ছি। যাই হোক, এরকম করে আম্মু তখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আমি তখন আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। ওইদিকে আমার দাদা দাদি, ফুফি, অথবা আমার বাবা, কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই। মা আর আমি মিলে একটা নতুন পৃথিবী তৈরি করলাম। মা ছেলে মিলে একটা ছোট্ট টুকরি ঘরে থাকতে শুরু করলাম। আমার দিনগুলো এরকম করতে করতে আমি প্রায় এখানে অনেকগুলো বছর কাটাই দিই, প্রায় 18 থেকে 19 বছরের মতো আমি এখানে থাকি। আমার মা তখন অনেক অংশে বয়স্ক হয়ে যায়। একটু বয়স্ক হলেও আমার যে বাবা, ওই বাবার সাথে আমার আর কোনো যোগাযোগ নাই। মানে আমার যিনি সৎ বাবা ছিল, তিনি আর আমাদের পরিবারের সাথে কোনো যোগাযোগ করেনি। এতগুলো বোধ কোথায় আছে না আছে আমি কোনো কিছুই জানি না। তো গার্মেন্টসে চাকরি, হোটেলে চাকরি করতে করতে
একটা পর্যায়ে আমাদের যে বাড়িওয়ালা ছিল আর কি, বাড়িওয়ালা আমার মারে বলতেছিল যে তোমার ছেলেটা তো দেখতে অনেক সুন্দর এবং লম্বা টম্বা সর্ব দিক থেকে আছে, আরে হোটেলে কেন চাকরি করো? হোটেলে চাকরি করা লোকের কাছে কেউ কখনো মেয়ে বিয়ে দেয় না। আমার মাকে এটা বলতেছে। আমার মা তখন বলে, কি বলেন, হোটেলে চাকরি যারা করে তারা কি মানুষ নয়? ওই বাড়িওয়ালা তখন বলতেছিল যে মানুষ ঠিক আছে, কিন্তু হোটেলে চাকরি করা ছেলেদের কাছে সহজে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, ওরে বলো কোনো একটা কারখানায় চাকরি করার জন্য। তো এবার ওই কথাটা শোনার পরে আমার মা এবার আমার পিছে লাগছে যে তুই আর এখানে চাকরি করতে হবে না, এখানকার চাকরি ছেড়ে দে, তুই গার্মেন্টসে অথবা অন্য কোথাও চাকরি কর, এখানে আর চাকরি করবি না। তো আমি বললাম যে মা, হোটেল লাইন, গার্মেন্টস লাইন, মোটর লাইন এগুলো তো একই, সো এক লাইন একই তো কথা হলো। আম্মু আমাকে বলতেছে না, এক লাইন হলো, তুই আর গার্মেন্টসে মানে হোটেলে চাকরি করবি না, তোকে আবার চাকরি পরিবর্তন করতে হবে। এতগুলো বছর যে খাবার হোটেলে চাকরি করে মাকে খাওয়াইছি, নিজে খাইছি, মায়ের আদেশে সেই হোটেল থেকে আমি চাকরি থেকে বরখাস্ত নিয়েছি। আমি তখন ওখানে চাকরি ছেড়ে দিয়েছি এবং চাকরি ছেড়ে দেওয়ার পরে আমার মা বলতেছে কোনো একটা কারখানায় চাকরি করার জন্য। পরে আমি একটা কারখানায় চাকরি নেই। একটা কারখানা বলতে এটা একটা গার্মেন্টসের মতোই, মিনি গার্মেন্টস বলা চলে, এবং সেখানে ছেলে মেয়ে উভয়ে কাজ করে। আমি তখন ওখানে কাজ করতেছি। তো ওখানে কাজ করতেছি, আম্মুর কাছে আসতেছি, আম্মু আমার সাথে ভালো একটা সম্পর্ক। তখন গার্মেন্টসে চাকরি করি, মাস শেষে বেতন পাই এবং আম্মুকেও টাকা পয়সা দিয়ে আম্মুর সাথে খুব ভালো সম্পর্ক। এভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি, আমাদের গার্মেন্টসে অনুষ্ঠান হয়, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর কি। প্রতি বছর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ওই গার্মেন্টসেই। তো একদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি তখন আমার আম্মারে নিব। তো আম্মারে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে একটা মেয়ে তখন নৃত্য করতেছিল, মানে নাচতেছিল। মেয়েটার নাম হচ্ছে রত্না আক্তার, যাদের বাড়ি ছিল কুমিল্লাতে। এই রত্না আক্তার তখন নাচতেছিল। আমার মা তখন ওর নাচটা দেখার পরে আম্মু তখন আমার বলে, বাবার এই মেয়েটা তো দেখতে অনেক সুন্দর, এত সুন্দর করে নাচলাম, একটু মেয়েটার সাথে কথা বলবো। তো এই মেয়েটা আমাদের গার্মেন্টসে চাকরি করতো, ওয়ার্কার। নাচ শেষ হওয়ার পর আমি তখন ওরে ডাকলাম যে আমার আম্মু তোমার সাথে কথা বলবে, একটু এদিকে আসো। আসার পরে মেয়েটা আমার মায়ের পাশে বসলো এবং বসা মাত্র এই মেয়েটা আমার মাকে মা করে ডাকলো। আমার মায়ের তখন অনেক ভালো লাগলো, মানে মা তখন অত্যন্ত খুশি হলো যে মাকে মা করে ডাকছে। তো মা তখন মেয়েটার সাথে কথা বললো এবং বললো যে আগামী দিন আমার বাসায় তোমার দাওয়াত। মেয়ে বলতেছে আমি তো 10টা পর্যন্ত ডিউটি করবো, অ্যান্ড 10টার পরে না হয় আমি ফ্রি হব। তো আমার মা বলে 10টার পরে যখন তুমি ফ্রি হবা, তুমি মাহফুজের সাথে আমার বাসায় এসো। এই কথা বলার পরে তখন ওই মেয়েটা তখন করলো কি, আমার মা তখন হচ্ছে মোটামুটি চলে গেল, মানে ওই মেয়ে তখন তার মতো করে গেল। পরের দিন আমি তখন কাছে আসলাম। রাত 10টার দিকে কাজ শেষ করার আগেই দেখি এই মেয়ে মোটামুটি রেডি হয়ে আছে, কাপড় চোপড় পরে সুন্দর করে রেডি হয়ে আছে, আমার সাথে যাবে। আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে চলেন। পরে মেয়েকে নিয়ে আমি আমাদের বাসায় আসলাম। বাসায় আসার পরে আমি দেখলাম যে মা অনেক রান্নাবান্না করছে, এইটা ওইটা, অনেক তরকারি সবজি, অনেক কিছু রান্না করছে। মারে বললাম যে মা এত কিছু রান্না করার তো কোনো দরকার ছিল না। এবং মেয়েটাও বলতেছিল যে আপনি এত কষ্ট কেন করছেন, এত কষ্ট তো করার কোনো দরকার নেই। যাই হোক রান্নাবান্না করছে এবং ওই মেয়েও তখন পেট ভরে খাইলো। আমিও তখন খাওয়া দাওয়া করলাম, অত্যন্ত ভালো লাগলো, সবার অনেক ভালো লাগলো। যাই হোক এরকম করে তখন সময়গুলো কাটলো। কিন্তু এরপরে আমার মা ওই মেয়ের ফোন নাম্বারটা রেখে দিয়েছে এবং ফোন নাম্বার রাখার পরে অলওয়েজ ওই মেয়ের সাথে কথা বলে, যখন ওই মেয়েকে দেখে তখন ওই মেয়ের সাথে কথা বলে। এবং এরকম করতে করতে এই মেয়ের সাথে আমার মায়ের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল। সম্পর্কটা ঠিক এরকম যে আমার মা এই মেয়ের সাথে 1 মিনিট কথা না বললে থাকতে পারে না, অলওয়েজ ওই মেয়ের সাথে ফোনে কথা বলে। এবং কথা বলতে বলতে একদিন আমার মা আমাকে ডিরেক্টলি বলে বসলো শুক্রবারে আমার বলে আমি ওই মেয়ের সাথে কথা বলছি, তাদের বাসায় যাব। তো মেয়ে হচ্ছে মূলত থাকে তার বোনের বাসায়। আমি বললাম যে হঠাৎ করে তাদের বাসায় যাওয়া কি ঠিক হবে, বা তুমি কেন যেতে চাও? আম্মু আমাকে বলে আমি মেয়ের সাথে কথা হয়েছে, আমি তার বাসায় যাব। এরকম করে আম্মু যখন বলতেছে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে চলো, যেহেতু আমার নিজের যেতে চায়। তো আম্মুকে নিয়ে আমি তখন ওই মেয়েদের বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পরে আমি দেখলাম যে আমাদেরকে খাওয়ার দাওয়ার দেওয়া হলো। সকালবেলা তো আমরা গেলাম, খাওয়ার দাওয়ার দিল। খাবার দাবার খাওয়ার পরে আমি দেখলাম যে আম্মু ব্যাগ থেকে একটা আংটি বের করতেছে। কারণ আংটিটা বের করতেছে দেখে আমি একটু চমকে গেলাম যে কী ব্যাপার, আম্মু ব্যাগ থেকে আংটি কেন বের করতেছে? তা আম্মু তখন আংটিটা আমার হাতে দিয়ে বললো যে আংটিটা রত্নারে পরায় দে। এটা শোনার পর তো আমি একটু চমকে গেলাম যে কী ব্যাপার, আম্মু হঠাৎ করে রত্নার হাতে আংটি পরাইতে চায়। আমি বললাম মা এটা কেমন কথা, তুমি হঠাৎ আংটি কেন পরাই দিবা? আম্মু আমার বলে তুই আংটিটা পরাই দে, তোরা যা বলছে তাই কর। আমি তখন আম্মুর মুখের দিকে তাকে আর রত্নার হাতে আংটি পরাই দিলাম। এবং ওইখানে বসে আমার 3 দিন পর আমাদের বিয়ে ঠিক করে ফেললো, যে 3 দিন পর রত্নার সাথে আমার বিয়ে। এবং রত্নার ওখানে গার্ডিয়ান ছিল ওর বড় বোন তখন রাজি হলো, যে বললো আচ্ছা ঠিক আছে। ওর বোন দুলাভাইয়ের কাছে ও থাকে, ওর বাবা মা কেউ নেই। বাবা মা দুজনেই কোথায় আছে না আছে আমি জানি না, কিন্তু বোনের বাসায় থাকতো। তো সেখান থেকে তখন বিয়ে ঠিক হলো। এবং বিয়ে ঠিক হওয়ার পরে আমি তখন আম্মাকে নিয়ে বাড়িতে আসলাম দুপুরের পরে খাওয়া দাওয়া করে। বাড়িতে আসার পর আম্মাকে জিজ্ঞেস করলাম যে আম্মা এটা কী হইল, তুমি এই কাজটা কেন করলা? আম্মু আমাকে বলতেছে আমি তো অন্যায় কিছু করি নাই, মেয়েটা দেখতে শুনতে ভালো, উঁচে লম্বা, সর্বদিক থেকে ঠিক আছে, সো আমি এই মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করছি।
আমি বললাম যে না মা, এটা আসলে ঠিক হয় নাই, অ্যান্ড এই কাজটা তুমি আসলেই অন্যায় করছো, এইভাবে আসলে উচিত না। আমার আম্মু বলতেছে যে না, মেয়েটা যেহেতু সব দিক থেকে ঠিক আছে, তোরও বিয়ের বয়স হয়েছে, আমি এই জন্য মেয়েটাকে তোকে বিয়ে করে আনবো। যাই হোক 3 দিন পরে মানে এলাকার লোকজন দিয়ে যেভাবে ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করা আর কি, আসলে ওভাবে তো আর বিয়ে করতে পারবো না, কারণ আমরা তো আর অত বড় লোক না। ওই বেলা বিস্কিট আর রং চায়ের যেরকম বিয়ে হয় আর কি চট্টগ্রামের, ওইরকমই করেই তার সাথে আমার বিয়েটা হলো। ভাঙা ছোট্ট টুকরি ঘরে, আমার মা যে ঘরে থাকতো ওই ঘরেই হচ্ছে আমাদের বাসার ঘর হয়। যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাসরটাও ভালো হয়, এবং বাসর শেষ হওয়ার পরে আমি আর রত্না তখন একইভাবে গার্মেন্টসে চাকরি করি। রত্ন গার্মেন্টসে চাকরি করে, আমিও গার্মেন্টসে চাকরি করি। আলহামদুলিল্লাহ 2-4 টাকা ভালো ইনকাম করতেছি, এরকম করে সময়গুলো কাটতেছে। তো এরই মধ্যে রত্না একবার বাচ্চা কনসেপ্ট করে, কিন্তু বেবিটা ওর মারা যায়। বেবিটা হয় এবং প্রথমত বেবিটা মারা যায়, এবং বেবিটা মারা যাওয়ার পরে পুনরায় আবারও রত্না বাচ্চা কনসেপ্ট করে। তখন আমরা দুজনেই গার্মেন্টসে চাকরি করি। এবার বাচ্চা কনসেপ্ট করার পরে আমার একটা ছেলে সন্তান হয়, এবং আমার ছেলেটাও দেখতে মোটামুটি অনেক সুন্দর হয়, আমার মতোই হয়, রত্নার মতোই হয়, খুব সুন্দর। এবং ছেলেটা হওয়ার পরেই তখন আমাদের পরিবারের খরচটা বেড়ে গেছে। মানে ছেলের জন্য এক্সট্রা দুধ কিনতে হয়, এটা কিনতে হয়, ওটা কিনতে হয়, অনেক খরচ বেড়ে গেছে। তো একদিন আমি চিন্তা করতেছি যে বাচ্চার তো খরচ বাড়তেছে, এবং একটা সময় দেখা যায় যে আমার বেবিটা আরও বড় হবে, আরও খরচ লাগবে, স্কুলে ভর্তি করা, তারপর তাকে খাওয়া দাওয়া করানো, সর্বক্ষেত্রে আসলে অনেক খরচের প্রয়োজন। তো এর আগে আমাকে কিছু একটা করতে হবে। তো চট্টগ্রামের ওই সময়টাতে দেখা যায় আসলে একটা গার্মেন্টসে চাকরি করলে মাসে 16-17 বা খুব বড় জোরে 18,000 টাকা পাওয়া যাইত। এর উপরে আসলে কোনো অবস্থায় সম্ভব না। মানে অবরটা আমি সব কিছু মিলে পরে চিন্তা করলাম যে কি করা যায়। রত্নার সাথে একটা সিদ্ধান্তে বসলাম, যেহেতু আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে একটু আলাপ আলোচনা করতেছিলাম। রত্না তখন আমাকে একটা আইডিয়া দিল যে একটা কাজ করো, আমরা দুজনেই টাকা জমাই, এবং টাকা জমে আমরা কিছু একটা করব। ধরো আমিও গার্মেন্টসে যেহেতু চাকরি করি, তুমিও গার্মেন্টসে চাকরি করো, আমরা দুজনে মিলে টাকা জমিয়ে একটা পাশাপাশি কোনো একটা বিজনেস করব। যদি পাশাপাশি কোনো একটা বিজনেস করতে পারি, তাহলে সেই বিজনেস থেকে কিছু টাকা আসবে, এবং আমাদের চাকরির টাকা তো আছেই, সো আমরা এইভাবে ডেভেলপ হতে পারবো। রত্নার আইডিয়াটা তখন আমি মাথায় নিলাম। মাথায় নেওয়ার পরে আমি তখন একইভাবে রত্নার কথা মতো গার্মেন্টসের পাশাপাশি টাকা জমাইতে শুরু করি। মানে ওভারটাইমে টাকাটা রেখে দিই, আর বাকি টাকাটা খরচ করি, এরকম করে করে দুজনে মোটামুটি টাকা জমাই। টাকা জমাইতে জমাইতে প্রায় আমাদের 2 লাখ টাকার মতো হয়ে যায়। তো 2 লাখ টাকার মতো হইলে পরে আমি তখন 2 লাখ টাকা যখন পাই, চিন্তা করতেছি কী করা যায়। রত্নার একবার ভাবলাম যে আমরা 4-5টা রিক্সা কিনে ফেলি, 4-5টা রিক্সা কিনে রাস্তায় ছেড়ে দিই, এবং রিক্সার বেনিফিটগুলো আসবে। এই কথা বলার পরে প্রথমত 2টা রিক্সা কিনি, মানে সবগুলো টাকা নষ্ট না করে 2টা রিক্সা কিনলাম, এবং 2টা রিক্সা কিনে ভাই রাস্তার মধ্যে ছাড়লাম। কিন্তু দেখা যায় যে 2টা রিক্সা কিনে রাস্তার মধ্যে ছেড়ে আসলে ওরকম কোনো বেনিফিট পাচ্ছি না। মানে যারা রিক্সা নিয়ে যায় ওরা ওই যে টাকা দেয় ওই টাকায় হয়ও না, এবং রিক্সার আজকে চাকা পাম্পসার, কালকে এই সমস্যা ওই সমস্যা, গ্যারেজে অনেক টাকা দিতে হয়, এরকম করেও পারতেছিলাম না। এমন করে যেতে হঠাৎ করে রমজান মাস আসে। রমজানের প্রায় শেষের দিকে, ঈদ তখন আসবে। ঈদের সময় রত্না তখন আমাকে বলতেছে চলো আমাদের বাড়ি চলো, তোমার আম্মুরে নিয়ে। আমি তখন বললাম যে না আমরা তো যাবো না। পরে বলো চলো আমাদের বাড়ি চলো, কুমিল্লা তোদের বাড়ি ছিল। পরে মারে বললাম, মা তখন বলে যে না মা যাবে না, মা থাকবে ওইখানে, মা অনেক মহিলা টহিলা আছে সবার সাথে ঈদ করবে, আমাকে যাইতে বলে। তাই আমি বললাম যে ঠিক আছে, এরকম করে যখন বলতেছো, আমি আমার ছেলে আর রত্না মিলা তখন হচ্ছে আমরা কুমিল্লাতে ওর বাড়িতে ঈদ করার জন্য গেলাম। তো ঈদ করার জন্য গেলাম, যাওয়ার পরে ঈদের দিনটা মোটামুটি ভালোই কাটলো, সবার সাথে অনেক মজা টজা করলাম। যদিও রত্নার অত বড়লোক ছিল না, গরিবই ছিল, তারপরে সে গ্রামে তার অনেক আত্মীয় স্বজন আছে, সবার সাথে অনেক কথাবার্তা বললাম। অ্যান্ড বলার একটা পর্যায়ে রাতের বেলা তখন আমরা উঠানে বসছিলাম। গ্রামীণ এলাকা তো, উঠানের মধ্যে অনেক আড্ডাবাজি হয়, সবাই আড্ডা দেওয়ার জন্য উঠানে বসছি। বসার পরে এখানে রত্নার কিছু দূর সম্পর্কের চাচাতো ভাই, ফুফাতো ভাই অনেকেই তখন আসছে। তো সবার সাথে কথাবার্তা বলতে বলতে রত্না তখন সবাইকে বলতেছিল, আচ্ছা তোদের দুলাভাই তো কিছু টাকা জমাইলো, জমানোর পরে টাকাগুলো দিয়ে রিক্সা কিনলো, রিক্সাতে আসলে ওরকম বেনিফিট হচ্ছে না, এবং আমাদের সন্তানটাও বড় হচ্ছে। তো এখন দেখ না ওর কাছে 1,00,000 টাকা আছে, এই টাকাগুলো দিয়ে কোনো কিছু করা যায় কিনা, ওর চাস্তো ভাইদেরকে বললো। তো সেখান থেকে ওর একটা চাস্তো ভাই বললো যে একটা কাজ করেন, উনি বিদেশে পাঠিয়ে দেন, বলছে বাইরে বিদেশে পাঠিয়ে দেন, এবং বিদেশে পাঠালে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবে। তো রত্না বলতেছিল যে না আমি বিদেশ পাঠালে আমি থাকতে পারবো না, কারণ আমি ওকে অনেক ভালোবাসি, চাই যে ও দেশেই থাকুক বা দেশেই কিছু একটা করুক। তো সবাই রত্নাকে বোঝাচ্ছিল যে না দেশে আসলে ওর ওভাবে কোনো কিছু করা হবে না, এবং দেশের পরিস্থিতিও খুব একটা ভালো না, একটা কাজ করছে ভাইয়াকে বিদেশে পাঠিয়ে দাও। এরকম করে রত্নাকে মোটামুটি প্রেশার দেওয়া হয়। রত্না তখন বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে বিদেশে পাঠিয়ে দিব, এমন কথাবার্তা বললো। তখন আমাকে বিদেশ পাঠানো হবে। তো বিদেশ পাঠানো হবে, আমি তখন রত্নার ভাইয়ের সাথে কথাবার্তা বললাম পাসপোর্ট কীভাবে করতে হবে, মানে চাস্তো ভাই আর কি। তো ওনার কথাবার্তা মতো দেন আমি আবারও পুনরায় চট্টগ্রামে আসি। আসার পরে পাসপোর্ট তৈরি করি। পাসপোর্টটা তৈরি করে পাসপোর্টটা ওনার কাছে দিলে পরে উনি তখন ওই পাসপোর্টে ভিসা লাগায়, মানে ভিসা লাগানোর জন্য অ্যাপ্লাই করে আমি তখন উমানে,
মানে ওমান বলতে একটা দেশ আছে, ওই দেশের মধ্যে উনি কম টাকায় যাওয়া যায় উনি বললো। তো সেখানে একটা লোকের মাধ্যমে তখন পাসপোর্ট জমা দেয়, সাথে 50,000 টাকা সহ। আলহামদুলিল্লাহ মাস 4 পরে আমার তখন ভিসাটা লাগে আসে, এবং ভিসা লাগার পরে তখন বাকি টাকা দিতে হবে। তো দুজনের কাছে মোটামুটি যতটুকু ছিল, এবং ও রত্নাবার তার কিছু আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকেও ঋণ টিন করে আমাকে মোটামুটি ভালো টাকাই দিল। অ্যান্ড ওই টাকা দেওয়ার পর আমি তখন আলহামদুলিল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকেই দেন আমি তখন ওমানের উদ্দেশ্যে রওনা দিলাম। তো জীবনে আসলে খুব পরিবর্তন ঘটছে। হোটেলে চাকরি করতাম, সেখান থেকে কিছু টাকা জমিয়ে কারখানায় চাকরি করা, রত্নাকে বিয়ে করা, রত্না আর আমার দুজনের পুঁজি মিলিয়ে বিদেশে যাওয়া, ওই আনন্দ মুহূর্তটা কিন্তু অন্যরকম ছিল। বিমানের মধ্যে বসে বসে তখন এই বিষয়গুলোই চিন্তা করতেছিলাম। চিন্তা করতে করতে কখন যে 4-4.5 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারি নাই। বিমানটা ল্যান্ড করলো মাস্কাট এয়ারপোর্টে। মাস্কাটে নামার পরে আমি তখন সেখান থেকে নেমে আমার যিনি কফিল ছিল তিনি আমাকে রিসিভ করার জন্য আসে। এয়ারপোর্ট থেকে অনেক দামি একটা গাড়ি নিয়ে উনি আমাকে রিসিভ করতে আসে। এত দামি গাড়িতে ভাই জীবনে কখনোই চুরি নাই। ওই গাড়িতে ওঠার পরে নিজের বাদশার মতো লাগতেছিল। গাড়িটা একে বেঁকে রাস্তা ধরে মাস্কাট শহরটা পেরিয়ে গ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছে। একটা সময় এরকম একটা জায়গায় চলে গেল, আশেপাশে কোনো ঘরবাড়ি দেখা যাচ্ছে না, শুধু মরুভূমি আর মরুভূমি। মরুভূমির মাঝ দিয়ে একটা রাস্তা করা, সেই রাস্তা দিয়ে গাড়িটা যাচ্ছে। অনেক দূর যাওয়ার পরে একটা ছোট্ট ঘরের সামনে গিয়ে গাড়িটা দাঁড়া করালো এবং আমাকে বললো রো। আমি তখন রো তো বুঝি না। সাথে একটা বাঙালি ছিল, তিনি আমাকে বলে ভাই ওই ঘরে আপনি যাবেন, ওই ঘরে আপনি থাকবেন, সকালবেলা মালিক এসে আপনাকে কাজ দেখিয়ে দেবে। তো কথাবার্তা মতো আমি তখন ওই টুকরি ঘরে ঢুকলাম, যে ঘরে নেই কোনো এসি, নেই কোনো কারেন্টের ব্যবস্থা। তো যাই হোক, তারপরও ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে তখন আমি ফ্রেশ হলাম। হওয়ার পর এখানে আরও 2জন বাঙালি ভাই ছিল, তাদের সাথে কথাবার্তা বললাম। শরীরটা অনেক বেশি ক্লান্ত ছিল। ভাইরা রান্নাবান্না করছে, তাদের প্লেটে হচ্ছে দুমুঠো খাইলাম। এবং খাওয়ার পরে একটা সময় সকাল হলো, এবং সকাল হওয়ার পরে মালিক তখন আসলো। আমার যে মালিক তিনি তখন আসলে পরে আমার সাথে কথাবার্তা বললো, বাড়িতে কে কে আছে এবং পরিবার আমার মানুষ সম্বন্ধে জানলো। তখন আমি আমার ফ্যামিলি সম্বন্ধে বললাম, পরিবারে কে কে আছে সব কিছু ওনাকে জানাইলাম। এবং তিনিও মোটামুটি আমার সাথে খুব সুন্দর ভালোবাসা দিয়ে কথাবার্তা বললে পরে আমাকে বলে তুই এখানে কাজ কর, তোর কোনো সমস্যা নেই, মাস শেষে ভালো টাকায় বেতন পাবি, কোনো কষ্ট হবে না। খুব মানে একেবারে অনেক সম্মান, আদর, ভালোবাসা, যত্ন দিয়ে আমার সাথে কথা বলতেছে। ওনার কথাগুলো শুনলাম, এবং কথা শুনতে শুনতে একটা পর্যায়ে তিনি আমাকে বলতেছে যে একটা কাজ কর, তুই যেহেতু বাংলাদেশ থেকে আসছিস, তোর তো আর অত ভালো অভিজ্ঞতা নাই, আমি দেখি তোর জন্য কি করতে পারি, মানে অত ভালো কাজ টাজ তো তুই করতে পারিস না। পরে একজন বাঙালি ভাইকে নিয়ে আসলো, তিনাকে দিয়ে তখন আমাকে তাম কাটানো, মানে গাছ কাটানো, এটা ওইটা করা, ওই কাজগুলো তখন আমাকে শেখাচ্ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখন আস্তে আস্তে কাজ করতেছি। মাস শেষে বেতনের পরিমাণ খুবই কম ছিল। বাংলাদেশি টাকায় যে টাকা গার্মেন্টসে বেতন পাইতাম, অ্যান্ড বিদেশি ওমানে এসে আমি সে টাকায় বেতন পাই। বেশি টাকার উদ্দেশ্যে বিদেশে আসলাম, কিন্তু ইনকামের বেলায় কোনো কিছুই হলো না। এরকম করে বিদেশে প্রায় 1 বছরের মতো কাটাই দিলাম। ওই ভাঙা টুকরি ঘরে 1 বছরের মতো কাটাইলাম। 2 টাকা, 4 টাকা, 6 টাকা ভালোই ইনকাম করি। ওই আবার ওমানের 1 টাকা বাংলাদেশে ওই সময় 218 টাকা ছিল। তো সেই হিসাবে মোটামুটি কিছু টাকা পয়সা পাইতাম। ওভার টাইমও এদিকে ওদিকে করতাম। করে বউর জন্য টাকা পাঠাইতেছি, সন্তানের জন্য টাকা পাঠাইতেছি। 1 বছর পরে, ওমানে 1 বছর থাকার পরে আমার মার সাথে তো ফোনে কথা হতে একদিন মা আমাকে বলতেছে, বাবারে একটা ঘটনা। আমি তখন মারে বললাম যে কী ঘটনা? মা আমারে বলে, গত কয়েকদিন আগে আমগো বাড়িতে আমাদের বাসায় একটা বড় লোক আসছে। এটা মা আমাকে বলে। আমি তখন বললাম যে গত কয়েকদিন আগে আমাদের বাসায় একটা বড় লোক আসছে, মানে কে আসছে? মা আমাকে বলতেছে, তুই চিনবি না, আর চিনার দরকারও নেই, একটা ভদ্রলোক, এরকম করে বলে। আমি তখন বলি যে চিটংয়ের বাসায় খুব রেগে যায় মায়ের সাথে, যে ভদ্রলোক কে আসছে আমাদের বাসায়? যেহেতু আমার বাসায় আমার বউ আছে, বাচ্চা আছে, তো ভদ্রলোকটা কে আসছে আমাকে বলো। মা তখন বলে, কি আর বলবো, দুঃখের কথা, তোর বাবা আসছে, এরকম করে বলতেছে। আমি তখন বললাম, বাবা মানে কোন বাবা? কারণ আমার বাবা তো 2টা, একটা আমার আপন বাবা, জন্মদাতা বাবা, আরেকটা হচ্ছে আমার সৎ বাবা, যেটা আমার মাকে মারতো। পরে মা আমাকে বলে, তোর সৎ বাবা? আমি তখন বললাম, তো এই আমার সৎ বাবা আর বড় লোক হইলো কবে? ওই তোমারে মারতো, তোমার কাছ থেকে টাকার পয়সা নিয়ে যাইতো, খারাপ মানুষ, কিভাবে বড় লোক হলো? মা আমারে বলে, বাবারে সে এখন অনেক টাকার মালিক, গার্মেন্টসে জুটের ব্যবসা করে। আমি তখন বললাম, কি বললাম, গার্মেন্টসে জুটের ব্যবসা করে? বলে গার্মেন্টসে জুটের ব্যবসা করে, এই ব্যবসা করে সে আজকে কোটি কোটি টাকার মালিক। ওর চট্টগ্রামে বাড়িটারি কিনা বিশাল অবস্থা। আমি বললাম যে তোমার সাথে পরিচয় হইলো কেমনে? মানে কেমনে আমার ঠিকানা খুঁজে বের করছে, এবং বের করার পর আমার বাসায় আসছে। আসার পরে তোর কথা জিজ্ঞেস করলো। আমি তখন এই চা নাস্তা দিলাম, চা নাস্তা করে গাড়ি নিয়ে আসছে, গাড়ি দিয়ে আবার চলে গেছে ড্রাইভার সহ। আমি তখন বললাম, বাহ, তাহলে তো ভালোই, তোমার স্বামী এখন বড় লোক আর তোমার ছেলে এখন গরিব,
মা তখন হাসতেছে, আয়শা বলতেছে এরপরে যে বিয়ে কয়টা করছে ওগুলোর কোনো হিসাব নাই। আমি তখন বললাম তাই নাকি, এ তো এরকম খারাপ অবস্থা? মা বলে হ্যাঁ খুবই খারাপ অবস্থা, কিন্তু যাই হোক কোনো কিছু বলার দরকার নেই, যেমনি পারি এমনি আস্তে আস্তে দিনগুলো পার করতে পারলে হয়, তুই নিজের প্রতি খেয়াল রাখিস। যাক আম্মার সাথে এইভাবে কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে আমি তো মানে কাজ করতেছি মানে মাটিতে, এরকম করে সময়গুলো যাই যেতে 2-3 দিন পরে আমার বউ আমাকে বলতেছে যে একটা কাজ করি, মানে রত্না বলতেছে একটা কাজ করি, আব্বা যেহেতু আমাদের বাসায় একটু একটু আসা যাওয়া করতেছে, আম্মারে আব্বার বাসায় পাঠিয়ে দিই। রত্না আমারে বলতেছে। আমি তখন বললাম যে এটা তুমি কী ধরনের কথা বলো, আম্মাকে আব্বার বাসায় পাঠিয়ে দিব মানে কেন পাঠাবো? আম্মা তো আমাদের বাসায় ভালো আছে, কেন তোমার কোনো সমস্যা হচ্ছে? ও আমার বলে আরে না বোকা, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, মানে আম্মা যদি আব্বার সাথে থাকে তাহলে আম্মা খুব ভালো থাকবে, আম্মার এই ধরনের প্রবলেম হবে না, আম্মা খুব সুস্থ থাকবে, এটা ওইটা আমাকে বলতেছে। আমি তখন বললাম আম্মার তো কোনো সমস্যা নাই, আম্মা আমাদের বাসায় আছে, তোমার সাথে আছে, বাবুর সাথে আছে। পরে সে আমাকে বলতেছে আমি তোমাকে আসলে বুঝাইতে পারতেছি না যে আম্মু আর আব্বুর সাথে থাকতে চায়। রত্না আমাকে বলে। আমি বললাম মানে আজকে এত বছর পর আমার আম্মা এরকম বয়স্ক হয়ে গেছে, এখন আম্মা কি আব্বার সাথে থাকতেছে? বলো তোমার আম্মা এই কথা তোমাকে বলতে পারতেছে না, তোমার আব্বা 2 বার আসছিল কিন্তু তোমার আম্মা যায় নাই, এখন তোমার আব্বা তোমার আম্মাকে নিয়ে যেতে চায়। আমি তখন বললাম বেশ ভালো, আব্বা যদি আম্মাকে নিতে চায় তাহলে তো এখানে খারাপের তো কিছু নাই, তাইলে তো ভালোই। আচ্ছা ঠিক আছে, আমি আম্মুর সাথে কথা বলি, তুমি ফোনটা আম্মুর কাছে দাও। এই কথা বললে পরে তখন ফোনটা মাকে দেয়। দিলে পরে আমি তখন মাকে জিজ্ঞেস করি যে মা ঘটনা কি, তুমি নাকি এমনি এমনি যেতে চাও? মা বলে না 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 আমি যেতে চাই না, কে বলছে তোরা এইসব উল্টাপাল্টা কথা? আমি বললাম উল্টাপাল্টা কথা কি আবার, কথা তো ঠিকই আছে, কথা তো উল্টাপাল্টা না। তুমি যদি যাইবা, এই লোকটা তোমার কত ক্ষতি করছে তোমার মনে আছে? তোমারে কত মারছে, তোমার উপর কত অত্যাচার করছে, এখন তুমি যে ওনার কাছে যাবা, মানে কতটুকু তুমি নিজেকে সেফ মনে করো? ওইখানে গেলে তো তোমাকে আবারও মারতে পারে, তোমার গায়ে হাত তুলতে পারে, তখন কি করবা? আমি তখন একটু নরম হয়ে গেছে, নরমে আমাকে বলতেছে যে গায়ে হাত তুলবে না, আগের থেকে অনেক ভালো হয়েছে, নরম হয়ে গেছে, অনেক বয়স হয়েছে তো এখন আইসা কান্নাকাটি করে। বিয়ে শাদী তো এরপরে অনেকগুলো করছে, কিন্তু কোনো বই তো আর ওনার সাথে থাকে না, সব বই ওনারে দূর দূর করে তাড়ায় দেয়, এখন লাস্ট পর্যন্ত আমার পায়ের কাছে আসছে, আমার সাথে থাকতে চায়। আমি তখন বললাম তো ঠিক আছে ভালো কথা, তো তুমি যাও, সমস্যা কি? মা আমাকে বলে না আমি তোর অনুমতি ছাড়া কীভাবে যাবো? আমি ঠিক আছে আমি তোর অনুমতি দিলাম, আমার কাছে তোর অনুমতি চাওয়ার মানে আমার কাছে অনুমতি চেয়ে অতটা হওয়ার মানে ছোটো হওয়ার দরকার নাই, তুমি যাও ওনার সাথে যাও এবং গিয়ে ওইখানে থাকো, কোনো সমস্যা হলে আমাকে জানাইও। মা আমাকে বলে তাহলে তুই কালকে সকালে আমি তোরে মিস কল দিলে তুই একটু ফোন করিস, তোর বাবার সাথে একটু কথা বলিস। আমি বললাম যে না গো আমি কথা বলবো না, আমার সাথে তুমি মনে হয় কথা বলাই দিও না, কারণ আমি একবারে দেখছিলাম ওই খুব ছোটোবেলায় আমার মায়ের মারছে, মায়েরা চলে গেছে, তো এরপর থেকে আর ওভাবে দেখি নাই। তাই আমি বললাম যে আমি ওনাকে দেখতে চাই না, তুমি যদি ওনার কাছে গিয়ে ভালো থাকতে পারো বা ওনার কাছে গিয়ে ভালো থাকো তাহলে আমার কোনো সমস্যা নাই, আমি আমার বউ বাচ্চার জন্য টাকা পাঠাবো, তারা ভালো থাকবে। মা তখন বলতেছে না 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 এরকম করলে আমি যাবো না, তোর কালকে কথা বলাই লাগবে, এরকম করছেন জোরাজোরি করতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সকালবেলা যদি আব্বা আসে তাহলে আমার কল দিয়ে আমি কথা বলবো নি। তো পরের দিন সকালবেলা বাংলাদেশ সময় মা তখন আমার কল দিল, বাংলাদেশ সময় তো অনেক বোর আর কি, মানে ওইখানে তো অনেক বোর, 2 ঘন্টা পার্থক্য ছিল। পরে আমি ঘুমিয়ে আসছি, মা আমারে কল দিল, এলে পরে আমি মোবাইলটা রিসিভ করছি, পরে আমার বলে যে না তোর বাবার সাথে কথা বল। তো দিলে পরে একদম খুব সুন্দর করে কথা বলছে, মাহফুজ কেমন আছো, বাবা ভালো আছো, এরকম সুন্দর করে কথা বলে। তো আমার বলে তুমি কী কাজ করো? আমি বললাম এরকম কাজ করি। পরে বলে আমি তোমার আম্মুকে নিয়ে যাচ্ছি, আর তোমার ওয়াইফ তোমার সন্তান আছে তাদেরকে ফোন টোন দিও, যোগাযোগ রাখো, কোনো সমস্যা হলে আমাকে জানাইও। এই কথা আমার আব্বা মানে আমার বাবা আমাকে বলতেছে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে আব্বু সমস্যা নেই, আপনি নিয়ে যান, যেহেতু আমার নিজেও যেতে যাচ্ছে তো আমাকে তো আটকানো যাবে না। পরে আম্মা আমার আব্বুর সাথে চলে গেল, আব্বু এই বড় লোকের বাসা আমার মাকে নিয়ে গেল। এ তো মনে অনেক বড় বিল্ডিং, মারে ফোন দিয়ে মা বলে আমি একা একা থাকি, আমার ভালো লাগে না, এরপরে নাতিটারে দেখতে পাই না, তোর বউটারে দেখতে পাই না, একলা একটা ঘরে পড়ে থাকি, মনটার মধ্যে কেমন আনচান আনচান করে, এভাবে ভাল লাগে না, এই তোর না তোর ছেলেটারে আর তোর বউরে চলে আসতে বল, আম্মু বলতেছে। আমি বললাম যে এগুলো তুমি কী কথা বলো, আমার বউ আর আমার সন্তানকে ওইখানে যাবে? মা আমাকে বলে বাবা না ভালো, তুই ওদেরকে আসতে বল, অ্যান্ড ওরা আসলে আমি ভালো থাকবো, আমার মন মানসিকতা ভালো থাকবে এবং আমি অনেক ভালো থাকবো, তুই ওদেরকে আসতে বল। আমি তখন আম্মুরে বললাম যে আম্মু এটা তো আসলে ভালো দেখায় না, তো এরপরেও যেহেতু তুমি বলতে চাচ্ছ বা তুমি বলতেছো, আমি ঠিক আছে আমার বউর সাথে কথা বলবো। তা আমি তখন রত্নারে ফোন দিয়ে বললাম যে রত্না এমন এমন ঘটনা, হ্যাঁ মা তো তোমাকে নিয়ে যেতে চায় ওইখানে, তুমি কি যাবা? রত্না এক কথাই বলে হ্যাঁ যাবো, আমি তো যেতে রাজি আছি, অ্যান্ড আমার ওইখানে ভালো লাগে না, আম্মা চলে গেছে, একা একা কি থাকা যায়, আমি একটা যুবতী মেয়ে, কতজন কত ধরনের বাজে কথা বলে, একটা ছেলে নিয়ে থাকি সেটা ভালো দেখায় না, তুমি যদি বলো আমি তাইলে যেতে চাই, ওরকম করে রত্না বলতেছে। আমি বললাম ঠিক আছে যদি তুমি যেতে চাও তাহলে তুমি যাও, অ্যান্ড আমিও মানে মোটামুটি ইনশাল্লাহ যাও, ওরকম করে আমি তখন রত্নার সাথে কথা বলি, অ্যান্ড রত্না তখন চলে যাবে, ভালো কথা ঠিক আছে ও যাবে।
তো আমার সন্তান আর রত্না তখন চলে গেল আমার বাবার বাড়িতে, মানে বাবার বাসায় মা যেখানে আছে। দেন আলহামদুলিল্লাহ খুব ভালো, অনেক ভালো অবস্থায় 3 তলার উপরে বাসা, এবং বিল্ডিংটাও আমার বাবার ছিল, মানে খুব ভালো লাগলো। ওই জায়গায় রত্না পড়ে আছে, আমার বাচ্চা নিয়ে সুখে শান্তিতে ভালো করে আছে। এভাবেই সময়গুলো কাটতেছে, আমি তখন এখানে চাকরি করতেছি। এভাবে প্রায় 6 থেকে 7 মাসের মতো কেটে গেল। এই 6-7 মাসে আমি কিন্তু আমার বাবার সাথে কথা বলতাম, প্রায় অলওয়েজে কথা বলতাম। কথা বলতে বলতে বাবার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়, মানে একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার পরে বাবা, আমি ওখানে কাজ করি, বেতন কম পাই। বাবা একদিন আমাকে খোলাখুলিভাবে জিজ্ঞেস করে যে মাহফুজ, তুই যেখানে কাজ করিস ওইখানে ইনকাম কীরকম, মানে বেতন কত টাকা পাস, কীভাবে চলিস, এগুলো আমাকে বলে। তা আমি তখন বললাম যে বাবা, আসলে অত ভালো টাকা তো বেতন পাই না, অল্প কিছু টাকা বেতন পাই, ওইটা দিয়ে চলতেছে কোনো রকমভাবে। বাবা আমাকে বলে বেতন কীরকম, আমি তখন বাবাকে বা অ্যামাউন্টের কথা বললাম যে এত টাকা পাই। বাবা তখন আমাকে বলতেছে, কী বলিস, ওমানে মানুষ অনেক ভালো টাকা ইনকাম করে, আমার অনেক লোকজন আছে, তারা ভালো ভালো টাকা বেতন পায়, কিন্তু তুই এত কম টাকা পাস কেন? আমি বললাম বাবা, আমি তো ওয়াদির মধ্যে থাকি, এখন ওইখানে তো আসলে অবস্থাটা খুব একটা ভালো না, আর আমি ছাগল ছড়াই, সোজা কথা যেটা। সো ছাগল ছড়াই তো আসলে এর চেয়েও বেশি টাকা ইনকাম করা যাবে না। বাবা তখন আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমার একটা বন্ধু আছে, আমি যারাই ওমানে মাল পাঠাই, মানে বাবার গার্মেন্টসের মাল পাঠাই আর কি ওমানে। তো বলে আমি ওমানে গার্মেন্টসে যে লোকের মাল পাঠাই, ওই লোকের বাড়িও চিটংয়ে, এবং সে অনেক ভালো মানুষ, আমি তার সাথে কথাবার্তা বলে তার ফোন নাম্বারটা তোকে দিব, যে তার সাথে যোগাযোগ করে দেখতো কোনো কিছু করা যায় কিনা। আমি তখন আব্বারে বললাম যে আচ্ছা আব্বা ঠিক আছে। এভাবে কথাবার্তা বলার পরে পরের দিন বাবা আমাকে কল দিয়ে একটা ভদ্রলোকের নাম্বার দিল, আমারে বললো যে তুই এই লোকের সাথে যোগাযোগ কর, এবং তার সাথে যোগাযোগ করলে পরে সে তোকে একটা ভালো চাকরি দিতে পারবে। আব্বুর কথা মতো আমি তখন ওই লোকটারে ফোন দিলাম। দেওয়ার পরে তিনি বলল তিনি ওমানের যে রাজধানী শহর মাস্কাটে থাকে। আমারে বলে যে বাবা, আমি মাস্কাটে আছি, তুই মাস্কাট আসলে আমার সাথে দেখা করো। তো 4 দিন পরে আমি আমার কফিলের কাছ থেকে ছুটি নেই, মাস্কাট যাব এই বলে তখন আমি গাড়ি করে মাস্কাটে আসি। আসলে ওই লোকের কাছে যাই, তিনি আমাকে দেখে, আমি তখন বলে যে আমার আব্বার নাম বলি। তো এই লোক আমার বলে, তুমি ওমানে কেন পড়ে আসো, এখানে কেন কাজ করতেছো? তোমার আব্বার তো বাংলাদেশে ভালো অবস্থা, উনি জুটের ব্যবসা করে অনেক টাকার মালিক, তার ছেলে হইয়া তুমি এই জায়গায় কেন পড়ে আসো? এখানে তো পড়ে থাকার কোনো যুক্তি নেই। উনি আমাকে বলে, আমি বললাম যে আঙ্কেল ঠিক আছে, আসলে আসছি তো অনেক বছর হয়েছে, নিজে আসলে কোনো কিছু করতে পারি না, আব্বার অবস্থাও ভালো না, যার জন্য আসলে মানে অবস্থা ভালো না বলতে আব্বুর কাছে ওই ভালো একটা সম্পর্ক নাই। তো এখন যদি আপনি অনুমতি দেন, মানে একটা ভালো কাজ দেন, তাহলে আমি এরকম করে ভালো থাকবো, ওনাকে বলি। ইনি তখন আমাকে বলা, আচ্ছা কোনো সমস্যা নেই, তুমি যেহেতু আমার কাছে আসছো, আমি তোমাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দিব। এইভাবে কথাবার্তা হওয়ার পরে তিনি তখন আমাকে একটা কোম্পানির সাথে যোগাযোগ করাই দিল, এবং সেই কোম্পানির সাথে উনি ফোনে কথা বলো, বাংলাদেশি একটা ভাই, ওইটাও গার্মেন্টস কোম্পানি আর কি, ওমানের বিভিন্ন দেশে কাপড় সাপ্লাই করে, একটা কাপড়ের কোম্পানিতে তখন আমাকে কাজ দিল যে তুমি তোমার কফিলের কাছ থেকে মানে যেটাকে বলে আর কি, মানে রিলিজ নিয়ে আসার জন্য। পরে আমি আমার কফিলের কাছে গেলাম পরে কফিলের কথা সোজা যে কফিল আমাকে রিলিজ দেবে না, ওইখান থেকে আমাকে ক্যান্সেলে পাঠাই দিবে, মানে দেশে পাঠাই দিবে, কিন্তু ও রিলিজ দেবে না, ওরা এখান থেকে ছাড়বে না। তো 3 দিন পরে আমার আব্বার ওই বন্ধু মাস্কাট থেকে গেছে, যাওয়ার পরে আমার কফিলের সাথে বসছে, কথা বলছে, এবং বইলা ওমানি রিয়ালে প্রায় 2000 রিয়ালের মতো আমার ওই কফিলকে দিল। পরে কফিল তখন আমাকে ছাড়ছে, আমি তখন চলে আসছি মাস্কাটে। এবং মাস্কাটে আসার পরে আমাকে তখন যে কাজ দিল, আলহামদুলিল্লাহ এত ভালো কাজ যে বলে বোঝাতে পারবো না, মানে আমার কপালে যত সুখ আছে আমি কখনো চিন্তাই করতে পারি নাই। 24 ঘন্টায় 2 থেকে 3 ঘন্টা কাজ করি, এবং সারাক্ষণে রুমে থাকি, বউ বাচ্চার সাথে ভিডিও কলে কথা বলি। আলহামদুলিল্লাহ খুব ভালো করে দিনকাল কাটতেছে, এবং আমিও তখন আমার আব্বার কাছে চিরঋণী, কারণ আব্বা না থাকলে হয়তো আমি আজকে এই পরিস্থিতিতে আসতে পারতাম না। এরকম করেই সময়গুলো কাটতেছে, প্রায় মাস 3 কেটে গেল, এবং 3-4 মাস পরে হঠাৎ করে আমার আম্মার মানে বুকের মধ্যে কি জানি সমস্যা দেখা দিছে। বুকের মধ্যে সমস্যা দিয়েছে, আম্মুকে হসপিটালে ভর্তি করাইছি, খুব টেনশনে পড়ে গেছি, এবং বেশি দিন না, প্রায় হসপিটালে আম্মু 15 থেকে 16 দিন ছিল, এবং 15 থেকে 16 দিন থাকার পরে আমার মা চট্টগ্রাম মেডিকেলেই মারা যায়। এবং মা মারা যাওয়ার পর আমি তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি, কারণ আমার একমাত্র সঙ্গী ছিল আমার মা। ওই সময় কিন্তু বাবা আমাকে খুব ভালোবাসতো, এতটা ভালোবাসতো যে আসলে আমি বলে বোঝাতে পারবো না। বাবার প্রতি আমার অনেক ভালোবাসা কাজ করতো। তো মা মারা গেছে, যাচ্ছিলাম একবার মায়ের কবরটা দেখার জন্য দেশে যাব, কিন্তু আব্বা আমাকে বলতেছে যে ঠিক আছে আসবি একটু ভেবে চিন্তা, কারণ যেই কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানি থেকে ওই সময় ছুটি দিচ্ছিল না। তো ওই কোম্পানিতে অনেক কঠিন আর কি, মানে চাইলেই আসলে সবসময় ছুটি পাওয়া যায় না, ছুটি দিচ্ছিল না, আমি দেশে যাইতে পারি নাই। ওইখানে তখন আমি পড়ে আসছি, কাজ করতেছি, আবার কন্টিনিউ কাজ চালাই যাইতেছি, কোনো কিছু তো করার নাই, কাজ করতেছি। আম্মু মারা গেল, আমার বউ আমার মায়ের কবর, মায়ের লাশ, এগুলা ছবি উঠে ভিডিও করে আমাকে দিল বিদেশে।
আমি সব কিছু দেখলাম। তো মা মারা যাওয়ার পর আমি অনেক অংশে ভেঙে আর ওভাবে কাজ করতে পারি না। আগে যেরকম স্পিডে কাজ করতাম, এনার্জি নিয়ে কাজ করতাম, ওভাবে কাজ করতে পারি না। সময়গুলো যেন একটু একটু কেমন পরিবর্তন হয়ে যাচ্ছিল। আগের মতো কোনো কাজের প্রতিও কমফোর্ট আসে না এবং কেমন জানি ভিতরে একটা এখতিয়ার কাজ করে, মানে কোনো কিছুই ভাল লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে না। কেমন যেন নিজের ভিতর নিজের একটা অস্থিরতা ভাব কাজ করতেছে। যাই হোক, এমন করেই তারপরেও পড়ে আছি যে দেখা যাক আল্লাহ কী করে, আল্লাহ ভাগ্যে কী রাখছে, এমন করে তখন কাজ করতেছি। এভাবে দিন আর রাতগুলো কাটতে একদম আমি মানে কোম্পানিতে মোটামুটি খুব ভালো অবস্থানের মধ্যে চলে যাই। তো আমার আব্বু আমার যে চট্টগ্রামের লোকটার সাথে পরিচয় করাই দিয়েছে, ওই লোকটাও ওই কোম্পানির আন্ডারে কাজ করতো, কিন্তু কোম্পানির বাইরে থেকে কাজ করতো, কোম্পানির ভিতরে আসতো না, কোম্পানির বাইরে থেকে কাজ করতো। তো ওই লোকটা একদিন আমাকে বলতেছে, আমার হাতে একটা চেক দিল, ওমানি রিয়ালে প্রায় 20,000 রিয়ালের মতো একটা চেকের মধ্যে 20,000 রিয়াল লেখা ছিল। আমাকে চেকটা দিল এবং চেকটা দিয়ে বললো যে তুমি এই চেকটা দিয়ে টাকা উঠে আনো। তো উনি যেহেতু আউটল্যান্ডে কাজ করে, এর আগে উনি আমাকে মানে 1,000 রিয়াল, 2,000 রিয়াল, 5,000 রিয়াল, 10,000 রিয়াল ওরকম দিত, চেক দিত, আমি তখন ব্যাংক থেকে টাকা উঠে আনতাম। তো চেকটা মানে ওনার বরাবরই ছিল। তো আমি তখন ওই চেকটা নিয়ে ওমান আরব ব্যাংক থাকে, ওমান আরব ব্যাংকে যাই, ওখান থেকে আমি টাকা উঠানোর পরে টাকাটা আমি ঘরে আনলে পরে রাত 8টার দিকে উনি তখন আমার বাসায় আসে, ওই চিটংয়ের লোকটা আইসা আমাকে বলতেছে যে টাকা উঠেছে। আমি বললাম যে বলে টাকাটা দাও। যেহেতু কোম্পানির টাকা ওনাকে দিতে হবে, উনি ডেলিভারি দেবে, ওনার কাছে আমি টাকাটা দিই। টাকাটা দিলে পরে আর কী হয় আমি জানি না, সকালবেলা আমি কাজে যাই, কাজে গেলেই পরে 5-7টা ওমানি তখন আসে, আইসা আমাকে বলতেছে যে হাম্মেদ, আমাকে বলতেছে যে টাকা কই, আমাকে এটা বলে তুই 20,000 রিয়াল উঠাইলি, ওটা কই? তেমন বলতে চিটংয়ের অমুকের কাছে দিছি। এই কে তোকে টাকা উঠাতে বলছে? কে? আমি বলে যে 19 চেক দিছে। এখানে কথাবার্তার মাঝে তখন হঠাৎ করে পুলিশ চলে আসে। পুলিশ আসে, আমি তখন আরবি জানি, ফুললি আরবি জানি। আমি তখন বললাম যে দেখ উনি আমার চেক দিছে, আমি তো এর আগে ওনার অনেক চেক উঠিয়ে দিছি, তো চেক দিলে আমি টাকা উঠেছে। বলেন না তুই টাকা কাকে দিছস ওটা আমরা জানি না, কিন্তু চেক তুই উঠাইছস। তাই বললাম চেক করতে কি আমার হাতে আসছে, ওরা আর আমার কোনো কিছু বুঝতে দিল না, আমাকে হ্যান্ডকাপ পরাই দিছে এবং হ্যান্ডকাপ পরে আমাকে তখন কাস্টডিতে নিয়ে গেল। আমি আর কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারি না, আমার হাতে কোনো মোবাইল ফোনও দেয় না। 1 সপ্তাহ পরে তখন মোবাইল ফোন দিল, আমি তখন পরিবারে কল দিলাম, আমার আব্বারে জানালাম যে আব্বা এমন ঘটনা, আমার তো এমনি আটকাই ফেলছে। আর কারোর সাথে কথা বলতে পারিনি, আব্বার সাথে কথা বলছি। আব্বা আমারে বলে তুই চিন্তা করিস না, তোর বউ বাচ্চারা আমি দেখতেছি এবং এটা নিয়ে তোর ভাবনার কোনো দরকার নাই, তুই রিল্যাক্সে থাক, আমি তোরে বের করার ব্যবস্থা করতেছি। আমার বন্ধু তোর সাথে একটা বেইমানি করছে, তো যাই হোক ও দেশে চলে আসছে, আইসা ও এমন ভালো অবস্থানের মধ্যে আছে, তো টাকার কোনো সমস্যা নয়, প্রয়োজন আমি ওমানে যাব, ওমানে গিয়ে আমি তোরে জেল থেকে বের করে আনবো। এই কথা আমার আব্বা আমারে বললো। তো আব্বার কথা মতো পড়ে আছি, প্রায় 15 দিন কেটে গেল। এবার আমার রায় হলো যে আমি ব্যাংক থেকে যে টাকা নিছি ওই টাকা আমাকে ফিরাই দিতে হবে, মানে ওই টাকা ফিরাই দিলে তো কোম্পানি আমাকে ছাড়বে, আদারওয়াইজ আমাকে ছাড়বে না। কিন্তু আমি কোম্পানির টাকা ফিরিয়ে দেবো কোত্থেকে? আমি তো ওই টাকা তো আমি দিয়েই দিছি চিটংয়ের লোককে, আর আমার কাছেও কোনো জমানো অত টাকা নাই। যাই টাকা ছিল আমি সবই আমার বউয়ের জন্য পাঠাইতাম, বাচ্চার জন্য পাঠিয়ে দিতাম, আমার কাছে আসলে অরিজার্ভে অত বেশি টাকা থাকতো না। তো আমি তখন বললাম যে দেখ আমার কাছে তো কোনো টাকা নেই, ওরা আমার কোনো কথাই শোনে, টাকা দিতে হবে এবং টাকা না দিলে তুই থাকতে পারবি না, তুই যেতে পারবি না দেশে। ওরকম করে আমি তখন আমার আব্বার সাথে যোগাযোগ করি আবারও পুনরায়, মানে ওখান থেকে তো মোবাইল ফোন দেওয়া হয়, তো কয়েক মিনিট 5-6 মিনিট কথা বলার সুযোগ দেয়, বেশি দেয় না। আব্বুর সাথে কথা বললাম যে আব্বু এমন ঘটনা, 20,000 রিয়ালে তো বাংলা অনেক টাকা, প্রায় 40-42 লাখ টাকার মতো, এখন ওই টাকাটা দিলে আমাকে ছেড়ে দিবে, তুমি আমার ওই টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। আব্বু আমাকে বলো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি দেবনি, তুই চিন্তা করিস না, আমি তো আসি, আমি এটার একটা ব্যবস্থা করবো, এই অতটুকুই ব্যবস্থা করবো, অতটুকুই বলে। কিন্তু এরপর আব্বু আমার সাথে যোগাযোগ করতে পারি না, যোগাযোগ নাই। এবং এরপরে প্রায় টানা 2 মাসের মতো আমাকে কোর্টে চালান করে দেবো, আমি তখন কোর্টে চলে যাই। ওখান থেকে আব্বারে ফোন করে 2 মাস আব্বার সাথে কোনো যোগাযোগ নাই, আবার মোবাইল বন্ধ, আব্বুর সাথে কোনো যোগাযোগ করতে পারি না, এলাকার কোনো লোকের সাথে কোনো যোগাযোগ নাই, মানে কোনো দিক থেকে আমি আর কোনো রকমের রেহাই পেলাম না। প্রায় টানা 6 মাসের মতো মরুভূমির দেশ ওমানের ওই মাটিতে আমি তখন জেলে পড়েছিলাম। 6টা মাস কতটা কষ্টে কেটেছে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 6 মাস পরে আমাকে তখন পুনরায় আবারও কোর্টে উঠানো হয়, আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমি তখন বলি যে দেখ আমার টাকা নাই, আমি টাকা দিব কোত্থেকে, আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না, আমি টাকা দিতে পারবো না। অ্যান্ড আমি ওরকম সাথে প্রতারণার শিকার হয়েছি। পরে ওদের ওখান থেকে কী জানি একটা রাষ্ট্রীয় ক্ষমা না কি জানি আছে, ওই রাষ্ট্রীয় ক্ষমা, কিন্তু তারপরেও 3 মাস কাজ করতে হবে, মানে আমাকে 3 মাস সরকারি কাজ করাবে এবং 3 মাস সরকারি কাজ করার পরে
অ্যান্ড আমাকে তখন সরকারের বাবদে তখন টাকাটা দেওয়া হবে কোম্পানিতে, তখন আমাকে ছেড়ে দেবে। এটা প্রায় 3 মাস পরে ঘটনা, 6 মাস পরে ঘটনা। তো 6 মাস পর আমাকে তখন এখান থেকে অন্য একটা কাজে পাঠানো হয়। এখানে আমি প্রায় 3 থেকে 3.5 মাসের মতো কাজ করি, এবং তখন কোম্পানির টাকায় টিকিট কাটা হয়, কেটে আমাকে ওখান থেকে তখন বাংলাদেশে পাঠায়। তখন বাংলাদেশে আইসা পর আমি তখন আসলে আমার বাবা, বউ, মা তো মারাই গেল, ওরা কোথায় থাকে আমি জানি না। আমার পুরনো যে বাসা ছিল, যে বাসা থেকে আমি ওমানে গিয়েছিলাম, আমি ওই বাসায় যাই, এবং ওই বাসায় গিয়ে তখন বাড়িগুলোর সাথে কথা বলি, জমিদারের সাথে কথা বলি। জমিদার তখন বলে যে না, আমরা তো জানি না, তোমার মা চলে গেল প্রথমে, এরপরে তোমার বউ চলে গেছে, তারা কোথায় থাকে না থাকে ওইগুলো আর আমি কোনো কিছু জানি না। পরে তক্ত তালাশ করে খোঁজখবর করে প্রায় 18-19 দিন পরে আমি তখন জানতে পারি যে তারা যে বিল্ডিংয়ে থাকে, আমি তখন ওই বিল্ডিংয়ে যাই। আমার বউ বাচ্চা যেখানে থাকে বিল্ডিংয়ে যাই, গেলে পরে দারোয়ান আমাকে ঢুকতে দেয় না। আর আব্বার কোনো ফোন নাম্বার আমার কাছে ছিল না, মোবাইল টোবাইল সবে মানে জেল থেকে উধাও হয়ে গেছে। আবার নাম্বার একটা ছিল, বাট ওইটা বন্ধ, আর পাই নাই। পরে দারোয়ানের কাছে যাইলাম, আব্বুর কথা বললাম, পরে বলে হ্যাঁ উনি আছে, তাই ওনার সাথে দেখা করতে চাই। পরে বলে আপনি বসুন, ওনারে ফোন করছি। উনি এখন ঠিকানা দিল, আরেক ঠিকানা দিল কাজীর ডৌরি এক জায়গায়, ওইখানে যাইতে বলছে। আমি তখন ওইখানে গেলাম, যে দেখে জন্য ঝুট বাঁধতেছে, আমার আব্বার লোকে কাজ করে দাঁড়াই আছে। মানে আমি জাস্টকে এত বছর পরে জেল থেকে আসলাম, ওনার কাছে গেলাম, তো এক বিন্দু পরিমাণ আমার প্রতি ওনার কোনো মানে আগ্রহ নাই, যে দেখছে এটার জড়াই তো ধরবে, হ্যান্ডশিপ তো করবে, কোনো কিছুই নেই। মানে আমার সাথে কথাই বলে না উনি। আমি দাঁড়াই আছি অনেকক্ষণ পরে বলে হ্যাঁ কী অবস্থা মাহফুজ, ভালো আছো? তো যাই হোক এরকম করে উনি তখন চলে যাবে। তা আমার বলে আর কিছু বলবা? তাই আমি বললাম আব্বা আমি জেল খাটলাম, জেলে থাকতে আপনারও ফোন দিলাম যে আপনি টাকা পাঠান, আপনি আমার বললেন টাকা পাঠাবেন, আপনার বন্ধুর প্রতারণার ফাঁদে আমি পড়ে গেলাম। এইটা বলার পরে বাবা তখন হুট করে খেপে গেছে। আমার বন্ধুর প্রতারণার ফাঁদে মানে আমি কি আমার বন্ধুরে বলছি তোমার সাথে প্রতারণা করার জন্য? তুমি কেন চেক উঠে কেন ওর কাছে দিলা? তুমি কি বলদ নাকি, বোকা নাকি? মানে উল্টা আমাকে ব্লেম করতেছে। আমি তখন বললাম যে আব্বা আমি তো আসলে বুঝতে পারি নাই। কেন বুঝতে পারবা না? তুমি ভুল করবে, এটা দায় কি আমি দিব নাকি? কোনো কথাবার্তা না, তখন গাড়ি দিয়ে চলে গেছে, গাড়িটা টান দিয়ে চলে গেছে। তখন দাঁড়াই আছি, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে ভাবলাম যে যাই হোক বউ আর বাচ্চাটার একটু দেখি। আমি আবার ওই বিল্ডিংয়ে গেছি। বিল্ডিংয়ে যাওয়ার পরে দারোয়ান আমাকে ডাইরেক্ট বলতেছে আপনি উপরে যাওয়া নিষেধ। আমি বললাম চট্টগ্রামের স্থায়ী দারোয়ান, বলছে উপরে যাওয়া নিষেধ মানে এগুলো কী কথা বলতেছেন? উপরে আমার বউ আছে, বাচ্চা আছে। বলো না আপনার উপরে যাওয়া নিষেধ, মালিকে মানা করে দিছে, আপনাকে গেটের সামনে দেখলেই সমস্যা আছে, আপনি চলে যান। আমি বললাম এটা কী বলেন আপনি? আমি চলে যাবো মানে? আমি চলে যাবো তো কোনো কারণ হতে পারে না। পরে বলে আপনি চলে যান, এইখানে থাকলে আমার সমস্যা হবে, আমার চাকরি চলে যাবে, ভাই আপনার কাছে অনুরোধ আপনি চলে যান। মানে দারোয়ান আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে। তখন আমি বুঝাই এটা, দারোয়ানে বুঝে আরেকটা, মানে আমার কোনো কথাই শোনে না, আমাকে কেমন ধাক্কায় বের করে দিল। সারাটা রাত আমি এই গেটের সামনে দাঁড়াইছিলাম। আমি ওই বাড়িতে আর কাউকে ঢুকতেও দেখি নাই, কারো বেরোইতেও দেখি নাই। সারাটা রাত ওখানে দাঁড়াইছিলাম। দাঁড়ায় থাকার পরে না আমি আর ওই বাড়িতে ঢুকতে পারি না। তখন আমার আমতো যতটুকু মনে আছে যে ওর ওই গ্রামের বাড়ি, মানে আমার রত্নার গ্রামের বাড়ির ঠিকানাটা আমার আছে, মানে আমার শ্বশুর বাড়ি আর কি। রত্নার বোন কোথায় থেকে আমি সেটাও জানি না, আমি রত্নার বোনকেও পাই নাই। তো গ্রামের বাড়ির ঠিকানা যেহেতু আমার কাছে আসে, পরে আমি প্ল্যানিং করলাম যে আমি গ্রামের বাড়িতে যাব। সারাটা রাত ওখানে ছিলাম, দাঁড়িয়েছিলাম। জেল থেকে তো আসছি, আসলে হাতে কোনো টাকা পয়সাও নাই। কী আর বলবো ভাই, কত কষ্টের পর যে কুমিল্লায় গেছি আল্লাহ ছাড়া কেউ জানে না। কুমিল্লাতে গেছি, গিয়া ওদের ওই গ্রামে গেছি। যাওয়ার পরে ওর ওই চাচাতো ভাইয়ের বাড়িতে গেছি, যে ভাইটা আমার ভিসাটা লাগাইছে। ওনার ফোন নাম্বার তো আমার কাছে ছিল না। আচ্ছা ওনার কাছে গেছি, উনি তো আমার দেখে অবাক, ভাই আপনি কোত্থেকে? আমি বললাম যে এমন ঘটনা মোটামুটি বললাম। বলার পর উনি আমার বলতেছে তা আপনি কি এখন আপনার বউরে খুঁজতেছেন? আমি বললাম যে আমি আমার বউ বাচ্চারে খুঁজতেছি, কিন্তু আমি তো বউ বাচ্চারে পাইতেছি না, এমন ঘটনা। আমার ওই ভাই তখন বলে আপনি কি বলেন, আপনার বউকে তো আপনার বাবা বিয়ে করছে আজকে অনেক মাস হয়ে গেছে, আপনার বাবা তো রত্নারে বিয়ে করছে। আমি বললাম কী বলেন এগুলা? পরে বলে হ্যাঁ আমরা সব গেছি, আপনার তো আর আপনার আপন বাবা না, আপনার সৎ বাপ, সুতরাং সৎ বাপে এরকম বিয়ে করতে পারে, সমস্যা নাই। আমি বললাম কবে? বলে হয়ে গেছে তো আজকে প্রায় 4-5 মাসের মতো। তো রত্না তো প্রেগনেন্ট, ও তো বাচ্চাও হবে শুনেছিলাম। মানে এটা শোনার পরে আমি তখন মনে হয় যেন আমার দুটো পা কাঁপাকাঁপি শুরু করছে, মানে আমি দাঁড়াই থাকতে পারতেছিলাম না। ভাই এটা কী বলেন আপনি, এটা কোন ধরনের কথা? বলে হ্যাঁ তো বিয়ে হয়েছে, বিয়েতে আমরা গেছি, অনুষ্ঠান করে অনেক বড় করে বিয়ে হয়েছে। আমি বললাম রত্না কি ওই বিয়েতে রাজি হয়েছে? বলে হ্যাঁ রত্না রাজি হয়েছে। রত্নার ফোন নাম্বার আছে আপনার কাছে? বলা আছে তো। তাই নাম্বারটা একটু দিন। তবে গিয়া চট্টগ্রামে নাইমে আমি তখন একটা সিম কিনছিলাম আর কি, আমার একটা মোবাইল সিম। তো রত্নার নাম্বারটা নিলাম, নিয়ে ফোন দিলাম, রত্না
রিসিভ করছে। আমি বললাম যে রত্না, আমি মাহফুজ। শুধু এই কথাটা বলা মাত্র তখন ফোনটা কেটে দিছে এবং কেটে দেওয়ার পরে পুনরায় আবার ফোন দিলাম, নাম্বারটা ব্লক করে দিছে। নাম্বারটা ব্লক করে দিলে পরে আমি তখন ওর ভাইরে বললাম যে ভাই আপনার নাম্বার থেকে একটু কল দিয়ে দেন তো। ওই ছেলে নাম্বার দিয়ে কল দিলাম, কল ঢুকছে, ও রিসিভ করছে। আমি বললাম যে রত্না, আমি মাহফুজ। এটা বলার পরে এই নাম্বারটাও কেটে দিছে। পরে আবার কল দিলাম, ধরে বলতেছে ফোনটা যার তার একটু দেন, এটা আমাকে বলে। তো বলা আমি তখন যে ছেলের ফোন ওই ছেলের হাতে দিলাম, দেওয়ার পর ওই ছেলের খুব গালাগালি করতেছে, হুড়দুম গালাগালি করতেছে যে তোর ফোন দিলি কেন, ওর হাতে মোবাইল, মানে আমাকে নাম্বার কেন দিয়েছে, ওর জন্য গালাগালি করছে। ছেলে তখন একদম ভয়টা পায়, নাম্বার কেটে দিয়েছে। কেটে আমার বলে যে দুলাভাই আপনি চলে যান, এখন আপাতত আমার উপরে খুব রেগে গেছে, আমার গালাগালি করছে। তখন আসলে যেটা বুঝার এটা তো বুঝেই গেলাম। তো বুঝার পর ওইখান থেকে তখন উঠলাম, ওইটা তখন চট্টগ্রাম শহরে আবার আসলাম। আসার পরে কোনো তো উপায় না, আসলে কি করব না করব, কোনো কাজও পাচ্ছি না। পরে উপায় বুদ্ধি না পাই এটা গার্মেন্টসে চাকরি নিলাম। গার্মেন্টসে চাকরি করতেছি। আগে যে লোকগুলোর সাথে আছে তাদের সাথে পরিচয় হইতেছে, মানে আরেকটাই টার্গেট যে রত্না সামনাসামনি হওয়া। একবার রত্নাকে জিজ্ঞেস করেছি এরকম বেমানিটা কেন করতেছে। তো পরে দারোয়ানের কাছে গেছি, 1 মাসের বেতন পাইছি। বেতন পাইয়া দারোয়ানের কাছে গেছি, দারোয়ানের 5,000 টাকা দিলাম যে মামা দেন 5,000 টাকা, আপনার কাছে আমার একটা অনুরোধ, ম্যাডাম কবে বাইর হয় আপনি আমার এই ঠিকানাটা একটু দেন। 5,000 টাকা দেওয়ার পরে দারোয়ান বলে ঠিক আছে ম্যাডাম, বাইরের যেদিন বের হয় আমি আপনাকে জানাবো। ম্যাডাম সবসময় বের হয় না, মাঝে মাঝে বের হয়, আর বের হইলে পরে আমি জানাবো, আগের দিন জানাই দিব। তো ঠিক আছে, আমি আমার ওই 1 মাসের বেতন পাওয়ার পর ওর বাসার সামনেই পড়ে আছে। একদিন সকাল 11টা বাজে দারোয়ানে ফোন দিয়েছে। প্রত্যেকদিন বাসার সামনেই ঘুরি, মানে বাসার সামনে ঘুরে তখন আর চাকরি করি না, যে 1 মাসের বেতন পাইছি ওই দারোয়ানটা দিয়ে বাকি টাকা দিয়ে চলতেছে। দারোয়ানে ফোন দিলে যে ভাই ম্যাডাম বাড়িবে, একটু পর আমার কল দিছে। দৌড়ে তখন আসছি, এসে গেটের সামনে দাঁড়ায় আছে। দারোয়ান ওরে নিয়ে বেরোলাম, তখন সিএনজি নিয়ে আর পিছনে আছে, গাড়ি দিয়ে যাচ্ছে, প্রাইভেট কার। সাথে আমার সন্তানটাও আছে, ছেলেটাও আছে। ও একাই প্রাইভেট কার দিয়ে যাইতেছে, দেখতেছে। আমি তখন পিছনে সিএনজি দিয়ে তখন দৌড়াইতেছি। দৌড়াইতে চট্টগ্রাম 2 নম্বর গেটের কাছাকাছি ওইখানে যাওয়ার পরে ও তখন নামছে, বাজার করবে না কি জানি করবে, ওখানে নামছে। নামার পরে চট্টগ্রাম রেল গেট, হয়তো অনেকেই চিনে 2 নম্বর রেল গেটের কাছ থেকে আমি ওরে ধরছি, হাত চেপে ধরছি। ধরার পর আমার দিকে তাকায় বলতেছে তুই, এমনি বলতেছে। আমি দেখো আমার চিনোস না, তোর তো চিনার প্রয়োজন নেই, তুই আমার হাত ধরলি কেন? আমি বললাম রত্না, যেটা করছো এটা কি ঠিক করছো? আমার বলে তুই আমার হাত ধরলি কেন, কী কারণে হাত ধরলি? আমি বললাম হাত ধরছি, খুব অন্যায় হয়ে গেছে, তুমি আমার বউ না বলে না। তুই কি বউর কোনো খবর নিছস? বউর সাথে কোনো যোগাযোগ রাখছস? আমি বললাম তুমি আমার বড় লোক বাপেরে পাইয়া তার কাছে বিয়া বইসা গেলা, আর এখন আমারে বলতেছ আমি বউর খবর নিয়েছি কিনা, এগুলো কি কথা বলতেছ? আমাকে বলে তুই আমার হাত ছাড়বি, নাহলে আমি এখানে লোক জড়ো করবো। হাতটা ছেড়ে দিলাম, ও তখন চলে যাচ্ছে। পিছনের দিকে তাকায় আসি, আমার সন্তানটারে নিয়ে ওইদিকে গেছে, যে আমার গাড়িতে উঠে চলে যাচ্ছে। তা আর পিছিয়ে গেলাম না। পিছনে না গিয়া আমি তখন বাসার মধ্যে গেলাম। বাসার মধ্যে যে চিৎকার করে কান্না করতেছি। মায়ের কবরটার অনেক কষ্টের পরে মায়ের কবরের সন্ধানটা পাইছি কিছু লোকের সহযোগিতায়। মায়ের কবরের কাছে গিয়ে মায়ের কবরে বসে কাঁদি যে আসলে আমার ভাগ্যটা কেন এরকম হলো। মায়ের কবরে গেছে বসে কাঁদি, মায়ের কবরটার কান্নাকাটি করি, নামাজ পড়ি, কখনো খাই কখনো খাই না, কখনো রাস্তায় কখনো ঘাটে, কখনো এখানে কখনো সেখানে। চরম দুঃখ কষ্ট যন্ত্রণায় আমার দিনগুলো কাটতে থাকে। না কাউরে বুঝাইতে পারি, না কাউরে বলতে পারি। সময়গুলি এতটাই কষ্টে এতটাই দুঃখে কাটতেছে যে পৃথিবীর কাউকে বোঝানোর কোনো ক্ষমতা আমার নাই। দুঃখ খালি একটাই, যে আল্লাহ বুঝে না কেন, কাউরে বুঝাইতে পারলাম না। সন্তান বউ সব কিছু হারালাম, মারেও হারালাম। তখন পুনরায় আবারও নতুন করে গার্মেন্টসে চাকরি নিলাম। আবারও গার্মেন্টসে চাকরি শুরু করছি। আল্লাহ কপালে যা রাখছে তাই হবে। ওরকম করে প্রায় 8 থেকে 9 মাসের মতো গার্মেন্টসে চাকরি করি। 8-9 মাস পরে আমার কাছে মনে হলো যে সন্তানটা তো আমার, অন্য কিছু যাই হোক, বউ নাইলে অন্য কারো, সন্তানটা তো আমার। 8-9 মাস চাকরি করলাম। করার পরে আমি ওই এলাকার লোকাল থানায় গেলাম। থানায় গিয়ে আমি লিখিতভাবে একটা অভিযোগ করলাম যে সন্তান আমার সন্তান, এমনি অভিযোগ করলাম। অভিযোগ পর্যন্তই পড়ে রইল। অভিযোগের কত দূর কী হলো আমি আর কিছু জানলাম না। এরপরে এই বিষয় নিয়ে কথা বলতে গেলে আইনের লোকগুলো আমার সাথে আর কোনো বিষয়ে কোনো আলোচনা করেনি।
কোনো বিষয়ে কোনো কথা বলেনি। আমার সাথে ওরা আর কোনো সাহায্য সহযোগিতা তাদের কাছে আমি পাই নাই। না পাওয়ার পরে আমি সর্বশেষ চট্টগ্রামের একজন বাবু ভাই বলে একটা লোক আছে, উনি মোটামুটি অনেক বড় মাপের একজন লোক, ওনার কাছে গিয়ে আমি তখন বিচার দিলাম যে বাবু ভাই এমন এমন ঘটনা। উনি কাছে উনি বলে কী বলো, তোর সাথে অনেক জুলুম হয়েছে। আমি বললাম জি ভাই, অনেক অত্যাচার হয়েছে আমার উপরে, এগুলো করছে। পরে আমরা বলে ঠিক আছে তোর বাবার সাথে আমি তোর বাবার সাথে দেখা করবো। পরে বাবু ভাইয়ের আমি মিলা বাবার কাছে গেলাম, যাইয়া বাবু ভাইরে বাবা কি বলছে, বাবু ভাই বাবারে কী বলছে আমি কিছু জানি না, তাদের চোখে চোখে কী কথা হয়েছে সেটাও জানি না। এরপর থেকে বাবু ভাই আমার কাছ থেকে সরে গেছে। বাবু ভাইয়ের কাছে আমি আর কোনো সহযোগিতা পাই নাই। ডিরেক্টলি আমাকে উনি এটা একটা কথাই বলতেছে যে ঠিক আছে আমি দেখব। এ দেখবর বলতে 2018 সালের ঘটনা। 18 সাল গিয়া 19 সাল গেল, 19 গিয়া 20 গেল, 20 গিয়া 21, 22, আজকে 23। আমার ছেলে অনেক বড় হয়েছে, যে স্কুলে পড়ে মাঝে মাঝে স্কুলের সামনে যাই, গেলে পরে ছেলেটাকে একটু দেখি। আজ পর্যন্ত রত্ন আমার দিকে ফিরেও তাকায় না, আমার সাথে কোনো কথাও বলে না। সন্তানটা স্কুল থেকে বেরোয় একটু দেখি, অতটুকুই সান্ত্বনা। গার্মেন্টসে চাকরি করি, এখন গার্মেন্টসের মোটামুটি সুপারভাইজার হয়েছি। খুব কষ্টে দিনগুলো কাটতেছে, না কারো কাছে বলতে পারতেছি, না সহ্য করতে পারতেছি। অনেকেই বলে বন্ধুবান্ধব যারা আছে বিয়ে শাদী কর, নতুন করে সংসার শুরু কর, কিন্তু ভাই কোনোভাবেই নতুন করে কোনো কিছু শুরু করতে পারছি না। আগের মতোই দিনগুলো পাস করতেছি কষ্টের মাঝে। প্রত্যেক দিন সকালবেলা একটাই কাজ, আমার সন্তানের স্কুলের সামনে গিয়ে দাঁড়াই থাকি, আমার বউ সন্তানের স্কুলে দিয়ে আসে, আবার স্কুল থেকে নিয়ে আসে, আমি ওইখানে গিয়ে। আমার ছেলেটা অনেক বড় হয়েছে, অনেক ইচ্ছা করে যায় সন্তানটা একটু আবার জড়ায় ধরি, কপালে একটা চুমো দিই, বলি যে বাবা আমি তোর বাবা, কিন্তু সাহসে কুলায় না। আপন ভাই, মেহনতি মানুষের পাশে আপনি দাঁড়ান, আপনার গল্পগুলো শুনে খুব ভালো লাগে। আচ্ছা, আমার দুঃখের কথাগুলো আপনাকে আমার দুঃখের কথাগুলো আপনাকে বললাম। জানি না আপনি আপনার মাইক্রোফোনের মাধ্যমে দুনিয়াবাসীকে কথাগুলো জানাবেন কিনা। আমি জানি না আপনার কাছে বললে আমি আমার সন্তানকে ফিরে পাবো কিনা। তবে সন্তানকে পাই বা না পাই, আমার কথাগুলো যদি মানুষ জানতে পারে, আমার কথাগুলো যদি মানুষ শোনে, আপনার মাইক্রোফোনের মাধ্যমে যদি আমি আমার জীবনের গল্পটা শুনতে পাই, তবে মানসিকভাবে অনেক শান্তি পাব। আপন ভাই, আপনার কাছে একটাই অনুরোধ, যদি কখনো চট্টগ্রামে আসেন, এই হতবাগার চেহারাটা একটাবার দেখে যান। আমরা দুইজনে মিলে আমার সন্তানটাকে একটু দেখব। আপনি সাথে থাকলে আমি হয়তো আমার সন্তানটার কাছে যাওয়ার সাহস পাব। ভাইরি, আমার সন্তান আমাকে দেখলে চিনবে তো? ও তো সবসময় দেখে আমি দাঁড়াই আছি, কিন্তু কোনোদিন তো আমার কাছে আসে না। রক্ত নাকি রক্তকে টানে, তাহলে আমার সন্তান কেন আমার কাছে আসে না? আপন ভাই বলতে পারেন। অনেক প্রশ্ন আছে, আর করলাম না, আজ এটুকুই। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ চট্টগ্রামের ভাই মাহফুজের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। মাহফুজ ভাই ওনার বাবার যে ঠিকানা দিল, বাবার যে কথা বলল, তিনি চট্টগ্রামে কয়েকটা গার্মেন্টসের মালিক। এক কথায় যেটা, অনেক বয়স্ক লোক, অনেক বয়স্ক, কিন্তু গার্মেন্টস বিজনেস করে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, ঢাকাতেও তার গার্মেন্টস আছে। ওই লোকের সাথে টাক্কা দেওয়া মাহফুজ ভাইয়ের পক্ষে সম্ভব না, এবং আমারও মনে হয় না যে এখানে আমি গিয়েও কিছু একটা করতে পারবো, যেহেতু বউ তার পক্ষে, রত্নাও তার পক্ষে, এবং রত্নার যেই সন্তান সেটাও তার পক্ষে। এখানে একটা বিষয় মিসিং হয়ে গেছে, মানে মিস করে ফেলেছি আমি। বিষয়টা হচ্ছে এটা যে মাহফুজ ভাইয়ের কাছে নাকি তার বউ একটাবার বলেছিল যে সন্তানকে বাঁচানোর জন্যই নাকি শ্বশুরকে বিয়ে করে। আসলে কোনভাবে সন্তানকে বাঁচাইছে বা কীভাবে সন্তানকে বাঁচাইতে গিয়ে সেই শ্বশুরকে বিয়ে করে, এটা আমি জানি না। তবে মাহফুজ ভাইয়ের কাছে নাকি তার বউ বলছে যে আমি একমাত্র তোমার সন্তানকে বাঁচানোর জন্যই তোমার বাবাকে বিয়ে করছি, তোমার বাবাকে বিয়ে না করলে আমি সন্তানকে বাঁচাইতে পারতাম না। এখন এটা কি রত্নার আজও সত্য ছিল না কোনো চালাকি ছিল? এমন হতে পারে যে মাহফুজ যখন জেলে পড়ে গেল, তখন হয়তো রত্নার উপরে কোনো অত্যাচার হয়েছে, বা রত্নার তো আসলে রত্নার সাথে কথাও বলি নাই, বা রত্নার ভিতরেও কিছু না কিছু একটা আছে কেন সে মাহফুজকে ছেড়ে তার বাবাকে বিয়ে করলো, সেখানেও একটা যথাযথ কারণ কিন্তু আছে। সেই কারণটা তো বের করতে পারলাম না, বা রত্নার সাথে কথাও হয়নি, রত্নার কোনো যোগাযোগ মাহফুজের সাথে নাই। তবে যাই হোক বন্ধুরা, আমি জানি না রত্না আমাকে শুনবে কিনা, বা শুনুক বা না শুনুক, আপনারা যারা গল্পটা শুনেছেন তাদেরকে বলবো যে আমি
এরকমভাবেও শুনেছি যে একটা যুবতী মেয়ে যখন ঘরে থাকে, কোনো এক নবীর শুনেছিলাম যে ওনার ঘরে নাকি কুড়াল রাখা ছিল। তো কোনো একজন এসে তাকে বলল যে আপনার ঘর থেকে আমাকে কুড়ালটা এনে দেন। উনি আমাকে বলে, জান আমি যেতে পারবো না, কারণ আমার ঘরে আমার যুবতী মেয়ে, আমার বউ নাই, ঘরে বউ নাই। তো বলে, যুবতী মেয়ে ঘরে আছে, সমস্যা কি, আপনি ঢুকে আপনার কুড়ালটা নিয়ে শুনি। বলে, না, আমি কুড়ালের জন্য ঘরে ঢুকবো? শয়তানের প্রলোচনায় পড়ে আমার মেয়ের দিকে হয়তো আমার কুনজর যেতে পারে। মেয়েটা ঘরে আছে বলে দিনের আলোতেও কুড়াল আনার জন্য বাবার সে ঘরে ঢুকে নাই। কিন্তু সেই বাবার কাছে সন্তান আর বউকে রাখাটা আসলে কতটুকু যুক্তিযত ছিল, এবং এটা তো মাহফুজের আপন বাবা ছিল না, ছিল সৎ বাবা। এ লোকের আগেই তো সমস্যা ছিল। মাহফুজ ভুল করেছে এবং ভুলের মাসুল মাহফুজ দিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে চরম সত্য। কারণ মাহফুজ যদি ওই সময় তার বউ আর সন্তানকে তার মায়ের কথা মতো ওই বাবার কাছে না দিত, তাহলে আজকের এই দিনটা তাকে দেখতে হতো না। বলতে বাধ্য হচ্ছে যে লোকাল বাসে উঠলে লেখা থাকে যে মালামাল নিজ দায়িত্বে রাখেন। ঠিক তেমনি আপনি আপনার পরিবারকে যখন নিজ দায়িত্বে রাখবেন, তো পরিবার অন্য কারোর কাছে যাওয়ার সুযোগ পাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে আপনাদের সাথে আমার অন্য দিন, অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।